হ্যালো বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো আছে। আজকে ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা রসায়নের প্রথম ক্লাসে চলে এসেছি। প্রথম ক্লাস 1 নম্বর ক্লাস অধ্যায় 1 রসায়নের ধারণা নিয়ে আমরা পড়াশোনা করব। সো তোমরা একটু তাড়াতাড়ি কাইন্ডলি জয়েন করে ফেলো। তাড়াতাড়ি আমাকে একটু জানাও যে ভয়েস থেকে শুরু করে সবকিছু অল ক্লিয়ার কিনা, আমার পেছনে থাকে স্ক্রিনের লেখাগুলো সবকিছু অল ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। প্রথমে একজন কমেন্ট বললো যে ভাইয়া এই ক্লাসগুলোতে কি আমরা বেসিক থেকে পড়বো? দেখো, এখন যেহেতু সময়টা অনেক কম, যতটুকু বেসিক পড়ালে তুমি তোমার বোর্ড পরীক্ষায় শতভাগ উত্তর করতে পারবা, ঠিক ততটুকু বেসিক আমরা পড়াবো। এতটুকু আমাদের মাথার মধ্যে রয়েছে, আমরা অবশ্যই বেসিক পড়াবো। বাট যেগুলো গুরুত্বপূর্ণ না, সময় কম, এখন হাতে তোমরা জানো 4 থেকে 4.5 মাস বা 5 মাস সর্বোচ্চ সময় আছে। এই 5 মাস সময় সব পড়ার সময় নাই আসলে। যেগুলো জিনিস গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসতে পারে তোমার পড়ার জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলোর দিকে বেশি ফোকাস করব, সেইগুলো প্রশ্ন বেশি করে সলভ করব। আজকের ক্লাসে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো বলো তো ভাইয়া? আজকের ক্লাসে রসায়নের ধারণা এই চ্যাপ্টারটা পড়বো। তোমরা যদি তোমাদের বোর্ড বইটা খুলো তাহলে এই চ্যাপ্টারটা পেয়ে যাবা। সো সবাই একটু বলো যে ভাইয়া আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো কিনা। আমি সবাইকে দেখতে পারতেছি, আমি কমেন্ট একটু কম পড়বো কারণ আমাদের অনেক পড়াশোনা করতে হবে। ভাইয়া দেখো, দিন শেষে তুমি যদি এসএসসি পরীক্ষা ভালো রেজাল্টটা না করতে পারো না, তাহলে তুমি যতই পড়াশোনা করো, যতই ইফোর্ট দাও না কেন, কোনো লাভ নাই। সবাই মনে করবে তুমি পড়াশোনা করোনি, ফাঁকিবাজি করেছ। আজকের ক্লাস থেকে তুমি কি কি শিখবা আসলে আমি বলি। রসায়নের ধারণার উপরে একটাই ক্লাস রয়েছে। এই অধ্যায় থেকে আমরা আজকের ক্লাসে এই চ্যাপ্টারের বেসিক জিনিসপত্র পড়বো, যাহা কিছু দরকার সবকিছু। এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবো, এটা সবথেকে ইম্পর্টেন্ট। কিছু সিকিউ দেখবো, এখান থেকে সিকিউ না আসার সম্ভাবনাই বেশি, তাই আমরা এমসিকিউটার দিকে একটু বেশি ফোকাস করব। ভাইয়া এই চ্যাপ্টার থেকে কতগুলো আজকে এমসিকিউ সলভ করতে পারে আমি বলি। কমপক্ষে আমরা আজকের এই চ্যাপ্টার থেকে 30টা এমসিকিউ সলভ করব। এই চ্যাপ্টারটা থেকে তো বোর্ড পরীক্ষা এমসিকিউ আসবেই, 2টা হোক 3টা হোক 1টা হোক, আসবে মানে নিশ্চিত আসবে। তো সেই এমসিকিউটা যাতে কোনোভাবে ভুল না হয়, শেষ সময় এসে স্টুডেন্টরা বলে, পরীক্ষা দিয়ে এসে তোমাদের বড় ভাইয়া আপুরা কি বলে জানো, এমসিকিউতে পাস কত ভাইয়া। কি ভয়াবহ একটা অবস্থা না বলো? এমসিকিউতে পাস কত, এটা মানে কি? ও পরীক্ষাটা ভালো দিতে পারে নাই, এমসিকিউতে ভালো করতে পারে নাই। সুতরাং এমসিকিউতে গুরুত্ব দাও। এমন করো না যে এই চ্যাপ্টারটা পড়ি নাই। হ্যাঁ, এমনটা হতে পারে এই চ্যাপ্টারটা তুমি আগে কখনো পড়োনি, অল্প একটু পড়ার আছে, অথবা অনেকখানি পড়া রয়েছে। সবার জন্য আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা। অনেকেই দেখতে পারতেছি। আমি আমার পরিচয়টা একটু দেই। আমি হচ্ছে একটা খুবই সাধারণ মানুষ, আমার নাম হচ্ছে ফারদিন। আপাতত এতটুকু জানো, বাকিটুকু ক্লাস শেষ পর্যন্ত যারা থাকবা তারা জানতে পারবা। আমার নাম হচ্ছে ফারদিন ইহসান, আমি তোমাদেরকে কেমিস্ট্রি পড়াই। আপাতত এতটুকু, এর থেকে বেশি আসলে তোমাদের জানার প্রয়োজন নাই। জানা প্রয়োজন এই চ্যাপ্টারটা পড়তে কি কি লাগবে, অথবা কোন কোন জিনিসগুলো পড়লে তুমি তোমার পরীক্ষা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ফুল সিলেবাস শেষ হয়নি, সিলেবাস বানানটা আগে ঠিক করো বাবা। সিলেবাস বানান ঠিক না করলে সিলেবাস শেষ হবে কেমনে? আগে সিলেবাস বানান ঠিক করো, বুঝছো? আব্দুল্লাহ আল ফাহাদ, আলহামদুলিল্লাহ রাহুল, ভালো আছি। ওল্ড স্টুডেন্ট ইয়াসিন আহমেদ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কি, আচ্ছা তোমরা একটা সত্যি কথা বলো, তোমরা তোমরা এ ফারদিন ফারদন না, কি যে একটা অবস্থা, কি নাম টাম দিয়েছ। দেখো, আমরা আজকে ক্লাসের মধ্যে অনেকগুলো এমসিকিউ সলভ করবো। এরকম অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। এই এমসিকিউ গুলো আজকের ক্লাসে সলভ করবো। এই চ্যাপ্টার থেকে কোন কোন শর্ট প্রশ্ন আসতে পারে, কোন কোন অসংখ্য এমসিকিউ আজকের ক্লাসে সলভ করবো, বোর্ডে আসে এমসিকিউ সলভ করবো। সুতরাং এই এমসিকিউ গুলো তুমি যদি আজকে আমার সাথে পড়ো, বিশ্বাস করো এই চ্যাপ্টারটা আর জীবনে ধরাও লাগবে না। হ্যাঁ, রিভাইজ তো করবা, বাট জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। সো চলো আমরা আজকের ক্লাসের পড়াশোনাগুলো শুরু করে দেই ইনশাআল্লাহ, কেমন? সো চলো, আমি তোমাদেরকে একটু জাস্ট বলতে চাই, বোর্ড বই পড়ার কোনো বিকল্প নাই। তোমাদের কাদের কাদের সামনে বোর্ড বই আছে বলো? আমিও তোমাদের সাথে বোর্ড বই নিয়ে এসেছি। দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। দেখো তো প্রথম অধ্যায় তোমাদের বোর্ড বইটা কার কার খোলা আছে বলো তো ভাইয়া, একটু বলো দেখি। বোর্ড বইটা কার কার খোলা আছে? বোর্ড বইয়ের কত নাম্বার পেজ, কোথায় থেকে পড়ানো শুরু করব, সবকিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো তো, এই ছবিটা পাও কিনা, এই ছবিটা পাও কিনা একটু দেখো তো ভাইয়া। দেখো বোর্ড বইয়ের এই যে চ্যাপ্টারটা, এই যে দেখো রসায়নের ধারণা প্রথম চ্যাপ্টার, কারা কারা খুঁজে পেয়েছো বলো? এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। কে কে পেয়েছো? না নোট করতে হবে না, মনোযোগ দিয়ে আমার ক্লাস করো।
আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোথায় নোট করতে হবে, খাতা কলম রাইখো, আমি বলবো যখন ততটুকু নোট করো, এছাড়া এই চ্যাপ্টারটা তেমন একটা নোট করার মতো নাই, বই দাগাবা। সো এই চ্যাপ্টারটা কারা কারা খুঁজে পেয়েছো কমেন্টে একটু জানাও তো। আমি চাই সবাই একসাথে মিলে আমরা পড়া শুরু করব। প্রথম অধ্যায় দেখো তোমাদের বোর্ড বইয়ের প্রথম পেজে এইটা রসায়নের ধারণা, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এরকম কিছু জিনিসপত্র দিয়ে এরকম একটা ছবি দেয়া রয়েছে। কারা কারা পেয়েছো বলো, পেয়েছো সবাই? আচ্ছা, হোপফুলি পেয়েছো। আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা পেজ বলে দেই, যেই প্যারাগুলো পড়াচ্ছি সবকিছু বলবো। তারপরের পেজে গেলে বেসিক্যালি আমাদের পড়া শুরু আসলে রসায়নের পরিচিতি থেকে। এই যে চ্যাপ্টার তোমার হচ্ছে এই যে দেখো এখানের মধ্যে পেজ নাম্বার 3, এখান থেকে পড়াশোনা শুরু। মানে আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিব, যাহা কিছু গুরুত্বপূর্ণ সবকিছু আমি তোমাদেরকে দাগিয়ে দিব। তো এখানে কি এত কিছু পড়বে, এগুলো তোমাদের দায়িত্ব, কোথায় থেকে কতটুকু পড়বো না পড়বো এইগুলো বলবো। তার আগে বলে দেই এই চ্যাপ্টারের কোন কোন পার্টগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক রয়েছে, রসায়নের পরিচিতি, রসায়নের পরিধি, বিজ্ঞানের সম্পর্ক, রসায়নের পাঠের গুরুত্ব, রসায়নের অনুসন্ধান, রসায়ন পরীক্ষাগারে ব্যবহার, পরীক্ষাগারে বিভিন্ন দ্রব্য সতর্কতা, এরকম বিভিন্ন টপিক আছে। বাট আমি তোমাদেরকে বলি ভাইয়া, প্রথম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। সিকিউ এর জন্য কি পড়বো না, উত্তর হচ্ছে তুমি একটু রিডিং পড়তে পারো। খুব বেশি যদি তোমার প্যারায় না পড়ো পরীক্ষার হলে যে ভাইয়া সিকিউ উত্তর করতে পারতেছি না, এই চ্যাপ্টারের একটা সিকিউ চলে এসেছে, সেই ক্ষেত্রে উত্তর করতে পারো। বুঝতে পেরেছো? আর সেরা রিয়াজ, ঠিক আছে ভাইয়া, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমে আমরা কোনটা পড়া শুরু করব, একদম তুমি তোমার যদি বইয়ে যাও রসায়নের যে পরিচিতির পার্ট আছে এখান থেকে পড়া শুরু করে দিব আমরা। এই জায়গা থেকে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাকে দাগিয়ে দিব। বাট তার আগে তোমাকে অবশ্যই আমার কথাগুলো শুনতে হবে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে, এটা তোমার বোর্ড বই। হ্যাঁ, এই বোর্ড বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে, বাট এত কিছু তোমার জন্য ইম্পর্টেন্ট না। তোমার এই জিনিসটা লাগবে, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট, বইয়ে দেখো তো খুঁজে পাইছো কিনা, প্রথম লাইনে এ পর্যন্ত পাওয়া তথ্য নয় যে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা। দেখো আমি স্লাইডে পড়াবো, বাট এই বইয়ে দাগাই দেই, কারণ প্রত্যেকের বইয়ে সবাই যাতে এই লাইনটা করে বোল্ড করে দাগিয়ে নাও। যার কারণে এটা যেহেতু একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, আমি তো স্লাইডের মধ্যে এগুলো সব লিখাই আছে বাবা, এগুলো সব স্লাইডের মধ্যে লেখা আছে, সব স্লাইডের মধ্যে লেখা আছে। বাট বইয়ে দাগানোর ক্ষেত্রে তোমরা প্যারা খাও, যার কারণে আমি তোমাদের জন্য বইটাও নিয়ে এসেছি। সো প্রথম যে লাইনটা, এই যে দেখো প্রথম 3 নাম্বার পেজে, 3 নাম্বার পেজে 2 নাম্বার প্যারাতে দেখো তো এটা পাইছো কিনা, এ পর্যন্ত এটা সবাই দাগিয়ে নিয়েছো কিনা বলো, সবাই দাগিয়ে নিয়েছো? এ পর্যন্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা, অথবা হচ্ছে তুমি গোল্ড বলতে পারো। হ্যাঁ, সোনাকে আসলে কি বলা হয় বলো তো? এইউ, বইয়ের এপাশে লিখে রাখতে পারো, অরাম, এইউ লিখেছো সবাই বলো, সবাই সবার বইয়ের সাইডে লিখেছো? লিখেছো ভাইয়া বলো তো? তোমাদের বইয়ে দেয়া কপার, আচ্ছা এইটা হচ্ছে লাস্ট এডিশনের বইয়ে, যদি তোমাদের কপার দেয়া থাকে তাহলে তুমি কপার লেখো। তোমার লাস্ট এডিশন তোমার বইয়ের মধ্যে যদি তোমার এডিশনে, হ্যাঁ এটা নিয়ে একটু কনফিউশন, বাট এই যে দেখো এখানে যেমন আগের এডিশনে লেখা ছিল অরাম, এখন যদি তোমার লাস্ট এডিশনে কপার লেখা থাকে এটাকে কপার হিসেবে, মানে তোমার এডিশনের বইয়ে যেটা লেখা আছে সেটাই লিখবা। বুঝতে পেরেছো? কপারকে কি বলবো বলো তো? কপারকে আসলে তামা বলা হয়। কপারকে কি বলা হয়? কপারকে তামা বলা হয়। এটা লাস্ট এডিশনে চেঞ্জ করে ফেলেছে, আগের এডিশন গুলোতে কি ছিল? অরাম ছিল অথবা গোল্ড ছিল, এর পরবর্তীতে কপার অথবা তামা আসলে এটাকে বলা হয়। এটা মনে থাকবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা তোমাদের বইয়ের মধ্যে দাগায় রাখবা। আর একটা খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে সবাই দাগায় রাখবা, খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার এবং টিন ধাতু গলিয়ে তরলে পরিণত করে এই দুইটা তরলকে একত্রে মিশিয়ে মিশ্রণকে ঠান্ডা করে সংকর ধাতুতে পরিণত করা হয়, এর নাম হচ্ছে ব্রোঞ্জ। এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, জাস্ট লাইনটা দাগায় রাখো, লাইনটা দাগায় রাখো ভাইয়া, এখান থেকে এই পর্যন্ত। এরপরে আমি এক্সপ্লেইন করতেছি আমার স্লাইডের মধ্যে, কেমন? এখান থেকে এই পর্যন্ত একটু দাগায় রাখো, এই লাইনগুলো একটু বইয়ের মধ্যে দাগাও। আমি স্লাইড না দেখিয়ে বই দেখাচ্ছি, কারণ একটাই, তোমরা বই যাতে আসলে তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাও যে কোন লাইনটা আসলে ভাইয়া পড়াচ্ছে। বুঝতে পেরেছো? শুনো, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে, প্রথম চ্যাপ্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোনটা জানো? সব থেকে গুরুত্বপূর্ণ, আমি যদি স্টার দিয়ে দেই, একদম স্টার শেষ হয়ে যাবে, কিন্তু এই টপিকের মাহাত্ম্য গুরুত্ব শেষ হবে না যে কত হাজারবার আসলে এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে। দেখো ভাইয়া মনে রাখবা, ধরো
তুমি নতুন কোনো কিছু একটা বানাতে চাও, কিছু একটা জিনিস যেটা খুবই মজবুত হবে, বাট তুমি নতুন করে বানাইতে চাও। তো দেখো, এই যে নতুন কিছু বানাতে চাও, কি বানাতে চাও, যে কোনো কিছু বানাইতে চাইতে পারো। তো ধরো তুমি কোনো একটা নতুন ধাতু বানাইতে চাও, যে ভাইয়া দুইটা আলাদা আলাদা জিনিস এ এবং বি একসাথে মিশিয়ে এ বি নামক একটা জিনিস আমি তৈরি করতে চাই। বুঝতে পারছি? এ এবং বি দুইটা একসাথে মিশে এ বি তৈরি করতে চাই। সেম একইভাবে ধাতু, ধাতুর সাথে যদি কখনো ধাতু মিশানো হয়, মিশিয়ে নতুন কিছু তৈরি করা হয়, ওই নতুন যে জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে সংকর ধাতু। কি ধাতু? সংকর ধাতু। তাহলে পরীক্ষার মধ্যে প্রায় সময় আসতে পারে সংকর ধাতু কাকে বলে। একটা ধাতুর সাথে অন্য আরেকটা ধাতু মিশিয়ে নতুন যেই ধাতুটা বানানো হয়, সেই ধাতুটার নাম হচ্ছে সংকর ধাতু। একটা ধাতুর সাথে আরেকটা ধাতু মিশিয়ে নতুন যে ধাতুটা তৈরি করা হয় ওর নাম সংকর ধাতু। তো দেখা গেছে প্রায় ৩৫০০ বছর আগে, তোমার বইয়ে একটু আগে দাগাই দিছি, কত বছর আগে? ৩৫০০ বছর আগে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে দেখো, তামা এবং টিন এই দুইটা মিশানো হয়েছে। তামাকে কি বলা হয়? কপার বলা হয়। তাহলে তামার সংকেতটা কি ভাইয়া? তামার সংকেত হচ্ছে বাংলা দিয়ে তামা, সংকেত হচ্ছে সিইউ মানে কপার। আর একটা কি টিন, টিনকে কিভাবে প্রকাশ করা হয়? এস এবং এন। এস এন মানে কি? এস এন মানে হচ্ছে টিন। তাহলে এই কপার এবং টিনকে যদি তুমি একসাথে মিশাও, তাহলে তুমি একটা সংকর ধাতু পাবা। তো সেই ধাতুটার নাম আসলে আসলে আমরা ধরো হচ্ছে ইউজুয়ালি একটা নাম বলা হয়েছে যে এটার নাম আসলে ব্রোঞ্জ। কি নাম বলো তো ভাইয়া? এটার নাম হচ্ছে ব্রোঞ্জ। কি নাম? এটার নাম হচ্ছে ব্রোঞ্জ। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম, আমাদের কপার ধাতু এবং টিন ধাতু, এই দুইটা ধাতু মিশাইলে নতুন একটা ধাতু পাওয়া যায়, যে ধাতুটার নাম হচ্ছে ব্রোঞ্জ। মানে এই দুইটার মিশ্রণ। তাহলে পরীক্ষায় প্রায় সময় চলে আসবে নিচের কোনটার মিশ্রণের ফলে ব্রোঞ্জ পাওয়া যায়। তাহলে ব্রোঞ্জ আসলে কি ধরনের ধাতু? কয়েকটা এমসিকিউ। নাম্বার 1, ব্রোঞ্জ আসলে কি? এটা একটা সংকর ধাতু। তাহলে এই যে ব্রোঞ্জ যে একটা সংকর ধাতু, এটা কিসের সমন্বয়ে গঠিত? কপার এবং টিনের সমন্বয়ে গঠিত। এভাবে আসতে পারে কপারের সাথে কোন ধাতুটা মিশালে ব্রোঞ্জ পাওয়া যায়, কপারের সাথে টিন মেশালে ব্রোঞ্জ পাওয়া যায়। তো এই টাইপের এমসিকিউ অসংখ্যবার এসেছে। তুমি তোমার বোর্ড বইয়ের কোথায় পাবা? এই সবাই সবার বোর্ড বইয়ে এই লাইনটা দাগাইছো তো? এই সালটাও একটু ইম্পর্টেন্ট ভাইয়া। এই যে দেখো, খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে কপার এবং টিন এই ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হইতো। এই তরলকে আসলে একসাথে মিশিয়ে অথবা মিশ্রণটাকে ঠান্ডা করে সংকর ধাতুতে পরিণত করা হয়। এই ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। মনে থাকবে? মনে থাকবে কার কার? একটা ছিল কি? একটা ছিল হচ্ছে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে কপার, আর একটা হচ্ছে কি কপার আর টিন মিলিয়ে একসাথে ব্রোঞ্জ তৈরি করে। একবার বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল তোমাদের বোর্ড বইয়ে, ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের বোর্ড বইয়ের ভাই। আমি কেন বারবার বলতেছি বোর্ড বই বের করে দাগায় দিচ্ছি? বোর্ড বই পড়াটার গুরুত্ব অপরিসীম, যাতে তোমরা ডিটাচড না হও, যাতে মনে হয় ফারদিন ভাইয়া যা পড়াচ্ছে সব বই থেকে পড়াচ্ছে, সবকিছু আমি দাগিয়েও দিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে কোন জিনিসটার আবিষ্কার মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়? দেখো, ব্রোঞ্জ। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে আসলে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। পারবো? এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে পারবো, কেমন করে পারবো, এটা একটু আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। আসো চলো দেখি। প্রথম, আমি অনেকগুলো এমসিকিউ নিয়ে এসেছি তোমাদের ক্লাসের জন্য, যাতে করে তোমাদের প্র্যাকটিস হয়। বলো দেখি, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটা? একটু আগে আসলে হচ্ছে গিয়ে তোমার আমরা করছিলাম। বলো তো দেখি। দেখি এটার উত্তর আসলে পোলের মধ্যে কতজন দিতে পারে। সাবাস, যার বইয়ে দাগানো আছে তা তো হইলই, কোনো সমস্যা নেই। যাদের বইয়ে দাগানো নাই তারা আসলে দাগিয়ে নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এমসিকিউ এর উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি। তোমাদেরকে পোল দিয়ে দিছি ভাইয়া। করেছো সবাই? সাবাস। 87, 92, 88। আচ্ছা ঠিক আছে।
সাবাস, 88%। আমি আশা করছিলাম আরো বেশি দিবা। যাই হোক, কপার। বুঝছো, আগের এডিশনে গোল্ড দেয়া ছিল, এখন গোল্ড হবে না, এখন হবে কপার। কপারকে আমরা বাংলা দিয়ে কি বলতে পারি? তামা। এটা একটু মনে রাখবো। আসো এবার, এটা গোল্ড হবে না, কারণ কি? এটা নতুন বই এডিশন অনুসারে এটা হচ্ছে কপার, এটা মনে রাখবা। কপার এবং টিন, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও। কপার এবং টিন গলিয়ে কোন সংকর ধাতু তৈরি করা হয় বলো দেখি। কপারের সংকেত তোমরা নিশ্চয়ই জানো, Cu। টিন হচ্ছে Sn। এগুলো মনে রাখবা সবকিছু। বলো দেখি, এই দুইটা গলিয়ে কোনটা তৈরি করা হয়েছে বলো। তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিতে হবে। সাবাস, সবাই উত্তর দিচ্ছ। এটার উত্তর হচ্ছে ব্রোঞ্জ। তার পরবর্তীতে দেখো, কপারের সাথে অন্য কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? এটা আমি একটু আগেও বলছি যে ভাইয়া বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। পড়বা তুমি একটা লাইন, কপারের সাথে টিন মিলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। প্রশ্ন প্রথম, ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হয়? কপার এবং টিন মিলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। আবারও বলতে পারে, ব্রোঞ্জ তৈরি করতে কোন দুইটা ধাতুর দরকার? কপার এবং টিন ধাতুর দরকার। আবারও বলতে পারে, টিনের সাথে কোন ধাতুটা মিশাবা যাতে ব্রোঞ্জ পাবা? রাইট, কপারের সাথে কি থাকবে বলো তো? টিন। টিনের সংকেত কি? টিনের সংকেত হচ্ছে Sn। Sn মানে কি? Sn মানে হচ্ছে টিন। আচ্ছা, তার পরবর্তীতে দেখো, কোন আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় বলো দেখি। কোন আবিষ্কারটা মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে? এটা আমি একটু আগে বলছিলাম না, সরাসরি বইয়ের মধ্যে সব লাইন দাগানোর দরকার নাই। এই যে আমি এটা একটু আগেও তোমাদেরকে দাগাই দিছি, এই যে দেখো, ব্রোঞ্জ এর আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই লাইন থেকে একটা প্রশ্ন। খ্রিস্টপূর্ব, এই যে কপার এবং টিন ধাতু গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়েছে, এই যে এটা থেকে আসছে। তারপর এই যে দেখো, কপার হচ্ছে প্রথম ব্যবহৃত ধাতু। এই কয়েকটা জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, তোমার বোর্ড পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটা কি? এটা হচ্ছে ব্রোঞ্জ। তারপর বলো, কত খ্রিস্টপূর্বে ব্রোঞ্জ আবিষ্কার হয়? এটা একদম প্রথম লাইনেই আছে। কততে বলো তো ভাইয়া? একটু আগে দেখাইছে, এই যে দেখো, এই যে তোমার বইয়ের মধ্যে সরাসরি দেয়া, এই যে দেখো, তোমার বইয়ের মধ্যে দেখো সরাসরি দেয়া রয়েছে 3500। এই সময়টার আগে আসলে মানে টিন ধাতু এবং ব্রোঞ্জ, কপার, এই দুইটা মিশিয়ে আসলে ব্রোঞ্জ তৈরি করা হয়েছে। তাহলে এটা কি হবে? 3500। রাইট, রাইট। এই যে আমি যেটা বললাম, এই যে দেখো 3500 খ্রিস্টপূর্ব, সরাসরি দিয়ে দিছে। আচ্ছা, আরো কি কোনো এমসিকিউ আছে? আমরা একটু দেখি। আচ্ছা, এবার তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে ক নাম্বার প্রশ্ন আসে না? বলে না যে এটা কাকে বলে, অথবা সংজ্ঞা আসে, অথবা এসকিউ তোমরা যেটা বলো, শর্ট শর্ট কোশ্চেন বলো, মানে খ নাম্বার প্রশ্নে যেটা আসে আসলে। খ নাম্বার প্রশ্ন একটা দেখো ভাইয়া, এখানে প্রশ্ন করেছে যে ব্রোঞ্জ একটি সংকর ধাতু ব্যাখ্যা করো। কারা কারা পারবা? ইয়েস দাও। এই শর্ট প্রশ্নটা কারা কারা পারবা বলো? এতক্ষণ আমি পড়িয়েছি, ব্রোঞ্জ একটি সংকর ধাতু। সংকর ধাতু কাকে বলে এটাকে আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। সংকর ধাতু কি? একাধিক ধাতু মিশিয়ে নতুন যে ধাতুটা তৈরি করা হয়, সেই ধাতুটার নাম হচ্ছে সংকর ধাতু। তাহলে কপার একটা ধাতু এবং টিন আর একটা ধাতু, দুইটা আলাদা ধাতু মিশিয়ে নতুন করে আমরা একটা ধাতু তৈরি করতেছি যেটার নাম ব্রোঞ্জ। এটাই হচ্ছে আমাদের সংকর ধাতু। পারবো কি পারবো না বলো তো ভাইয়া? বলো দেখি, বলো দেখি কেমন লাগলো বলো। ধরো আমরা মাত্র একটা পেজ পড়লাম, বলো। এই যে এখানের মধ্যে দেয়া আছে, এই যে দেখো যা বলছি, এইগুলো স্লাইড তোমরা সব পেয়ে যাবে, এত প্যারা খাইও না। দুই বা ততোধিক ভিন্ন প্রকৃতির ধাতুকে গলিয়ে নতুন যে ধাতু তৈরি করা হয় তাতে সংকর ধাতু বলা হয়। এটা অলরেডি আমি তোমাদেরকে বলছি। তার পরবর্তীতে ব্রোঞ্জ একটি সংকর ধাতু, কারণ এখানে কপার এবং টিনকে গলিয়ে তরলে পরিণত করা হয়। এ তরল দ্বয় একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন ব্রোঞ্জ তৈরি করা হয়। যেহেতু দুইটা ভিন্ন ধাতুর মিশ্রণ, তাই এটা আসলে সংকর ধাতু। স্লাইড তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বলো, আমরা জাস্ট একটা পেজ পড়লাম, জাস্ট তোমাদের বইয়ের প্রথম পেজ পড়লাম, এরপরেই আমরা এই পেজ রিলেটেড যা কিছু ইম্পর্টেন্ট এসকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ সবকিছু দেখে ফেললাম। বলো এবার দেখি, তোমাদেরকে এইটা ভালো হইলো নাকি প্রত্যেকটা পেজ শেষ করার পর সবার লাস্টে গিয়ে যদি আমরা এমসিকিউ সিকিউ শেষ করতাম তাহলে সেটা ভালো হইতো? বলো। যে ভাইয়া আপনি যে এভাবে বইয়ের মধ্যে দাগায় দাগায় দিচ্ছেন, যখন যেটা পড়াচ্ছি তখন সেই পেজটা দাগায় দিচ্ছি, এবং পেজ দাগায় দেওয়ার পরপরেই সেখান থেকে প্রশ্ন সলভ করাচ্ছি। বলো, এমনে সলভ করা ভালো নাকি পুরা অধ্যায়টা শেষ করে তারপরে একেবারে এমসিকিউ সলভ করানো ভালো? বলো দেখি, বলো।
একজন বলছে ইউসুফ আলু ভাইয়া কতদিন লাগবে শেষ করতে? শেষ তো আমরা আজকেও করে দিতে পারবো, তোমার তো শেষ হবে না। শেষ তোমাকে করতে হবে, আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। ঠিক আছে, সো চলো আমরা এবার নেক্সট পার্টটা পড়বো। নেক্সট পার্ট মানে কি? নেক্সট পার্ট মানে হচ্ছে আমরা এখন পড়া শুরু করব। এই যে দেখো তোমাদের বইয়ের নিচের পার্ট থেকে, এই যে দেখো প্রাচীনকাল থেকে দার্শনিক পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। পদার্থ ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে পৌঁছে গেছি আর ভাঙা সম্ভব না। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 380 সালের দিকে ডেমোক্রিটাস বলছিল পরমাণু অ্যাটম নিয়ে গঠিত। দেখো এটা পরের পেজ, 4 নাম্বার পেজ। দেখো এই যে দেখো কোন বিজ্ঞানী বলছিল? ডেমোক্রিটাস বলছিল। এই যে দেখো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, তাকে আর ভাঙ্গা যাবে না, তিনি এটার নাম দেন অ্যাটম। এখানে জাস্ট একটু দাগায় রাখো, এটা আসলে খুব বেশি যে পরীক্ষার মধ্যে আসে তা না, বইয়ের মধ্যে দাগায় রাখো। কি বলছিল দেখো দার্শনিক ডেমোক্রিটাস, আসলে এখান থেকে যে প্রশ্নটা আসে অ্যাটম, এই অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে একটা পরমাণু। এই অ্যাটম নামকরণটা কে করছে আসলে, অথবা অ্যাটম বা পরমাণু সম্পর্কে সর্বপ্রথম কে আসলে ধারণা দিয়েছে? অ্যাটম মানে যে অবিভাজ্য একক, এটা সম্পর্কে কে ধারণা দিছে, এটা একটু মনে রাখবা। বিজ্ঞানী ডেমোক্রিটাস। কেমন? বাট এটা কাহিনী আছে, ধরো কেউ যখন একটা কোনো কিছু করে তার বিরোধিতা সব সময়ই হয়। ডেমোক্রিটাস যখন বলছিল যে পদার্থ সমূহ আসলে অ্যাটম অথবা পরমাণু দিয়ে গঠিত, তখন অনেকজন বলছে যে না 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 আপনি এটা বললেই হবে নাকি? তাহলে কি ওরা বলছে এসে যে ভাইয়া দেখো পদার্থ আসলে মাটি, আগুন, পানি, বাতাস মিলে তৈরি হয়। এটা কে দিছিল? এরিস্টটল এবং সাথে আরো কিছু বিজ্ঞানী ছিল। এটা আসলে থেকে খুব বেশি প্রশ্ন আসছে, উত্তর হচ্ছে না, তাও একটু দাগায় রাখতে পারো যে পদার্থ, এই যে দেখো তোমার বইয়ের ঠিক চিত্রগুলোর বিজ্ঞানী ছবিগুলোর উপরে পাবা পদার্থ আসলে এই 4টা জিনিস দিয়ে তৈরি, মাটি, আগুন, পানি, বাতাস, এটা দিয়ে তৈরি। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে। ডেমোক্রিটাস, এই যে দেখো অ্যাটম নামটা কে দিছিল? ডেমোক্রিটাস দিছিল। ডেমোক্রিটাস আসলে অ্যাটম বা অবিভাজ্য একক এইটা বলছিল, আর এটার বিরোধিতা করে আমাদের বিজ্ঞানী এরিস্টটল সাহেব বলছিল না পদার্থ মাটি, পানি, আগুন, বাতাস এই জিনিস দ্বারা গঠিত। এইগুলো একটু মনে রাখবো, এইগুলো এমসিকিউতে খুব কম সময় এসেছে, বাট তবুও একটু এক নজরে দেখে রাখবো। কেমন? তারপরে আসি, এখান থেকে বেশ কিছু এমসিকিউ পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, এইগুলো একটু পাবো, স্লাইড অ্যাপে পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো মধ্যযুগে আরবের আলকেমিস্টরা ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করতেন এবং মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতেন। এদের গবেষণা করার সময় বহু রাসায়নিক প্রক্রিয়া উদ্ভাবিত হয়। কি হয়? উদ্ভাবিত হয়। আচ্ছা, একটা জিনিস এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, মধ্যযুগের যে বিজ্ঞানীরা ছিল, আচ্ছা এখনের বিজ্ঞানীদেরকে কি বলা হয় বলতো? এখনের বিজ্ঞানীদেরকে বলা হয় সায়েন্টিস্ট, রাইট? যারা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করে, বিভিন্ন জিনিস আবিষ্কার করে, কি বলা হয়? তাদেরকে বলা হয় সায়েন্টিস্ট। তো ওই মধ্যযুগের যে সময়টা চলতেছিল, ধরো 1000 সাল থেকে 1400, 1500, 1600, 1700, এই মধ্যযুগের যে সালটা, সেই সালে যে কেমিস্ট্রি নিয়ে যারা নাড়াচাড়া করতো তাদেরকে আসলে আলকেমিস্ট বলা হতো। এটা বইয়ের মধ্যে একটু নামায় রাখবে। বুঝতে পারছো আমার কথা? কি বলা হইতো? আলকেমিস্ট বলা হইতো। ওরা আসলে সোনা থেকে বিভিন্ন, মানে সবাই তো আসলে গবেষণা করার চেষ্টা করেছে সেই সময়, তো তারা চেষ্টা করেছে সোনা থেকে আসলে বিভিন্ন রকম জিনিসপত্র কনভার্ট করতে। এটা জাস্ট একটু মনে রাখবা। এটা ভাইয়া বইয়ের কোথায় পাবো? এই যে দেখো বিজ্ঞানীদের যে চেহারাটা দেখতেছো, বিজ্ঞানী চেহারার একটু নিচের দিকে দেখবা, এই যে দেখো, এই যে এখানের মধ্যে তোমরা পাবা, এই যে দেখো, এই যে মধ্যযুগে মুসলিম দার্শনিক, এই দুষ্টামি করে না, এই যে দেখো, এই যে দেখো চেষ্টা করছিল তাদের, এই যে কপার সোনা মহৌষধ তৈরি করতে চেষ্টা করছিল, এই যে দেখো রসায়ন চর্চা, এইগুলো দাগায় রাখবা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদেরকে বলা হতো আলকেমিস্ট। দেখো বইয়ের মধ্যে দেয়া আছে মাঝ বরাবর। বুঝতে পেরেছো? এইটা তো খুবই ইম্পর্টেন্ট, এর কাছাকাছি, মানে এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এরপরে এই আলকেমি শব্দটা এসেছে আলকেমিয়া থেকে, আলকেমিয়া শব্দ এসেছে কিমি থেকে, এই কিমি শব্দ এসেছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তিস্থল। এগুলো সবগুলো মনে রাখতে হবে। দাগায় রাখছো, এগুলো প্রত্যেকটা লাইন দাগায় রাখবা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে ফেলবা ভাইয়া, থিওরিটিক্যাল জিনিস। এরপর দেখো আলকেমিস্ট, আল জাবির হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন গবেষণা করেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। বাট মেইন জনক এখন আর তাকে বলা হয় না, মেইন জনক হচ্ছে ল্যাভয়েসিয়ে। বাট এইটা মনে রাখবা ভাইয়া যে জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে
গবেষণা শুরু করছে। সো এই জিনিসগুলো একটু বইয়ের মধ্যে দাগায় রাখো। আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দেই কি কি জিনিস আমরা পড়লাম। মধ্যযুগীয় আরবে রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, এগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। গবেষকদেরকে আলকেমিস্ট বলা হতো। আলকেমি শব্দটা এসেছে আলকিমিয়া থেকে, আর আলকিমিয়া শব্দ এসেছে কিমি থেকে, আর বর্তমান কিমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। অর্থাৎ আমাদের যে এখন কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রি এই যে দেখো CHEMISTRY, এই কেমিস্ট্রির উদ্ভব কোথায় থেকে হয়েছে বলো, বলো দেখি। এই যে দেখো কেমি থেকে, CHEMI, এটা একটু মনে রাখবা। কেমিস্ট্রি শব্দের প্রথম যে CHEMI, এখান থেকে আসলে উদ্ভব হয়েছে কেমিস্ট্রি। এইগুলো সবগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া? এই সবগুলো জিনিস আসলে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কোনটা কোন জায়গা থেকে এসেছে না এসেছে এগুলো মুখস্থ করবা, এখন এগুলো বুঝানোর কিছু নাই। তার পরবর্তীতে আমি আরেকটা জিনিস বলছিলাম যে তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন। এটার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। তাকে মাঝে মাঝে যে রসায়নের জনক বলা হয়, বাট মেইন যে জনক তাকে আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে দেখো অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। এই এনাকে আসলে রসায়নের আসল জনক বলা হয়, মেইন জনক। এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে, কি নাম বলেছি? অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে, রসায়নের জনক, আধুনিক রসায়নের জনক। তাহলে আগের রসায়নের জনক কে ছিল? মধ্যযুগের সময় আসলে মনে করা হতো জাবির ইবনে হাইয়ান। সো বর্তমান সময়, আধুনিক সময় অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। ভাইয়া এটা বইয়ের কোথায় আছে দেখো, তোমাদেরকে বইয়ের দিকে দেখো 4 নাম্বার পেজে সবার নিচের দিকে দেখো। এই যে দেখো 4 নাম্বার পেজে, তোমাদের বইয়ের 4 নাম্বার পেজে সবার লাস্টের লাইনটা দেখো, সবার লাস্টের লাইনটা দেখতে পাচ্ছ? এটাই সবাই দাগিয়ে রাখো। যেই লাইন যেখান থেকে যতটুকু ইম্পর্টেন্ট, ঠিক সেখান থেকে ততটুকু আমি দাগাই দিচ্ছি, যাতে কোনোভাবে এমসিকিউ এখান থেকে মিস না করো। বুঝাইতে পারছি? এই সবাই দাগাই নিছো? বলো আমাকে, সবাই দাগাই নিছো কিনা বলো। এবার বলো দেখি, এই যে এতক্ষণ ধরে যে দরকার হলে বই দেখে বলো দেখি, কোন ভাষার শব্দ থেকে কেমিস্ট্রি ভাষা? কেমিস্ট্রি এসেছে কেমি থেকে, CHEMI থেকে। বলো দেখি, এই যে কেমিস্ট্রি দেখতেছো, কেমিস্ট্রির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? বলো দেখি, বলো 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 বলো। 4টার সময় আমাদের স্কুল ছুটি হয়। আচ্ছা, যারা যারা ডে শিফটে আসো, যারা যারা ডে শিফটে আসো, তোমরা রেকর্ডেড ক্লাসটা সকালে করে ফেলো। যদি সঠিক সময়ে এসে ক্লাস করতে না পারো, তাহলে যে কাজটা করার চেষ্টা করবা, তোমাদের যেহেতু ডে শিফট, সকালে বেশ ভালো সংখ্যক একটা সময় পাও, তোমরা একটু সকালে ক্লাসটা করে ফেলো। আচ্ছা, তার মানে এটা আমরা বুঝতেই পারছি এটা আসলে আরবি শব্দ থেকে উৎপত্তি। তারপরে দেখো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কোথায় থেকে হয়েছে বলো। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কই থেকে হয়েছে বলো, উৎপত্তি হয়েছে কই থেকে বলো। তাতেই বলো, তাতেই বলো। এগুলো সব দাগায় দিছি, পরীক্ষায় যে কোনোটা প্রশ্ন চলে আসতে পারে ভাইয়া। সাবাস। কেমিস্ট্রি, CHEM। জাস্ট কেমিস্ট্রির প্রথম পার্টটুকু দেখো, প্রথম পার্টটুকু কোনটা? এই যে CHEMI, এই যে। সাবাস। তারপরে দেখো আধুনিক রসায়নের জনক। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? কে বলতে পারবা? কে আধুনিক রসায়নের জনক কে? অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। সাবাস। তারপরে দেখো মধ্যযুগীয় আরবের চর্চাকে কি বলা হয়? বলো দেখি, মধ্যযুগীয় আরবের চর্চাকে কি বলা হয় বলো। অনেকগুলো এমসিকিউ আমি আজকে প্র্যাকটিস করাবো, তোমরা উত্তর করবা। দেখি এই প্রশ্নটার উত্তর কতজন মনে রাখতে পেরেছো। মানে এখন যেমন তোমরা কেমিস্ট্রিকে কেমিস্ট্রি বলো না, সেই যুগে আসলে কেমিস্ট্রিকে কেমিস্ট্রি বলা হইতো না। মানে তুমি যখন এমন বলো না যে কেমিস্ট্রি পরীক্ষা আছে, তখনের যুগের মানুষরা বলতো যে এইটার উপরে পরীক্ষা আছে। দেখি তৃষা বলছে আমাদের স্কুল তো 4টায় শেষ হয়, তোমরা যারা ডে শিফটে আসো, তোমরা যদি 4টার ক্লাস মিস করে ফেলো,
তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। সেই ক্ষেত্রে তোমরা চাইলে সকালবেলা আসলে ক্লাসটা ইজিলি করতে পারো, কারণ সকালবেলা তো একটা ভালো সময় পাও তোমরা, কারণ ডে শিফটে পড়ো। ঠিক আছে, সাবাস। এটা কি হবে? এটা হচ্ছে আলকেমি হবে। সাবাস। তার পরবর্তীতে দেখো, এখান থেকে আর একটা সুন্দর জিনিস আসতে পারে, সেটা হচ্ছে দেখো তোমাদের এই বইয়ের মধ্যে খুবই 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 একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ক নাম্বার আছে, আলকেমি আসলে কি। এটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসছিল, অনেকে হয়তো বা চিনো। মাত্র পড়লাম না, বলো তো ভাইয়া আলকেমি কি? এটা যদি শর্ট প্রশ্নে আসে, ক নাম্বার প্রশ্নে অথবা খ নম্বর প্রশ্নে, পারবা না উত্তর দিতে? বলো তো, মাত্র দেখাইলাম না আলকেমি কি। মধ্যযুগীয় রসায়নের চর্চাকে আলকেমি বলা হইতো। দেখছো, সাথে সাথে তোমাদেরকে আমি শর্ট প্রশ্নগুলো, এর আগে আমি একটা শর্ট প্রশ্ন দেখিয়েছি, ব্রোঞ্জ বলতে কি বোঝায় বা সংকর ধাতু বলতে কি বোঝায়, অথবা ব্রোঞ্জকে কেন সংকর ধাতু বলা হয়। ঠিক একইভাবে আরেকটা শর্ট প্রশ্ন আসতে পারে, এতক্ষণ যা পড়লাম আলকেমি বলতে কি বোঝানো হয়, এটা একটু ভালো করে মনে রাখবা। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, তোমাদের বইয়ের আরেকটা পার্ট খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রসায়ন কাকে বলে। কখনো কি তোমরা খেয়াল করেছো রসায়ন কাকে বলে তোমাদের বইয়ের মধ্যে কোথায় আছে? এই যে দেখো, তোমাদের 5 নাম্বার পেজে উপরের দিকে একটু ভালো করে তাকাও। 5 নাম্বার পেজের উপরের দিকে দেখো তো, খুঁজে পাইছো কিনা? তোমাদের বোর্ড বইয়ের কত নাম্বার পেজ বললাম ভাইয়া? 5 নাম্বার পেজ। 5 নাম্বার পেজে কি দেয়া আছে আসলে বোর্ড বইয়ে? দেখো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে আসলে রসায়ন বলা হয়। মুখস্থ করে ফেলবা 3টা জিনিস: গঠন, ধর্ম, পরিবর্তন। গঠন, ধর্ম, পরিবর্তন। মাঝে মাঝে এটাও আসে, রসায়নে কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়? পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন। এই কয়েকটা জিনিস একটু ভালো করে মনে রাখবা, কারণ এটা থেকে আসলে বিগত বছরে বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করলে দেখা যায় যে বরিশাল বোর্ড 2022 সালে এখান থেকে একটা প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল ভাইয়া? 2022 সালে একটা প্রশ্ন এসেছিল, রসায়ন কাকে বলে। কি কাকে বলে বলো তো? রসায়ন কাকে বলে। এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, একটু মনে রাখবা। বুঝতে পেরেছো? পারবো কি পারবো না বলো? বলো বলো বলো, পারবো কি পারবো না? এই যে যেটা বললাম সেটাই। আসো এবার, আসো এবার তোমাদের বোর্ড বইয়ে যদি আমি চলে যাই, তোমাদের বোর্ড বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্টে আছে এখন, যেখান থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো তো এটা খুঁজে পাও কিনা তোমাদের বোর্ড বইয়ের মধ্যে। টেবিল 1.01, বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। দেখো তো এরকম একটা বোর্ড পেজ খুঁজে পাও কিনা। কাঁচা আম টক, পাকা আম মিষ্টি কেন, কেরোসিন কেন আসলে দহনে আসলে মোম বা কেরোসিন মোমের দহন। তারপরে খেয়াল করো, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। দেখো তো পাও কিনা এগুলো খুঁজে। পেয়েছো? কারা কারা পেয়েছো বলো? পেয়েছো হোপফুলি। সো এই বক্সটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে জিনিসটা মাঝে মাঝে খ নাম্বার প্রশ্নে চলে আসে, অথবা এটা আসলে এমসিকিউতেও চলে আসে ভাইয়া। কি চলে আসে? সরাসরি এভাবে আসে, কাঁচা আম টক কিন্তু পাকা আম কেন মিষ্টি লাগে। দেখো ভাইয়া, তুমি একটা জিনিস মনে রাখবা, টক যে শব্দটা আসছে, এই টক জিনিসপত্র টক কেন হয়? অন্যতম কারণ সেই জিনিসটার মধ্যে অ্যাসিড থাকে, কারণ অ্যাসিডের স্বাভাবিক ধর্ম হচ্ছে সেটা টেস্ট হচ্ছে টক টাইপের হয়। টক, নট তিতা, টক টাইপের হয়। তো যেই জিনিসগুলো তোমার কাছে টক টক লাগবে, সেই জিনিসটার মধ্যে মোটামুটি একটু নিশ্চিত থাকতে পারো যে ভাইয়া এই জিনিসটার মধ্যে অ্যাসিড আছে। তো কাঁচা আম টক, তার মানে সেই আমটার মধ্যে অ্যাসিড আছে। আচ্ছা, পাকলে কেন টক হয় না? কারণ সেখানে অ্যাসিড নাই, অ্যাসিড নাই জন্য সেটা টক নাই, সেটা মিষ্টি। বাট কোন অ্যাসিড আছে, পাকলে সেটা কনভার্ট হয়ে কিসে পরিণত হয়, এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বইয়ের মধ্যে দেখবা এই লাইনগুলো হুবাহু দেয়া। দেখো, কাঁচা আমের মধ্যে জৈব অ্যাসিড থাকে, যেমন নাম দুইটা মুখস্থ রাখবা, সাকসেনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। এই দুইটা খুব ভালো করে মনে রাখবা, বইয়ের মধ্যেও দাগায় রাখবা। কাঁচা আমে কয়টা অ্যাসিড থাকে? দুইটা। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা সাকসেনিক অ্যাসিড আর একটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। সাকসেনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। সাকসেনিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড তো অন্য কোথাও থাকে ভাইয়া। যাই হোক, তার পরবর্তীতে যদি আমটা পাকে, তখন আসলে অ্যাসিডগুলো পরিবর্তন ঘটে এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই আম পাকলে আসলে মিষ্টি লাগে। তুমি এটা এখান থেকে মুখস্থ করে ফেলবা। তোমার বোর্ড বইয়ে যদি তুমি একটু তাকাও, তাহলে তুমি এটা এখানে খেয়াল করবা। এই যে এখানে দেয়া আছে, এই যে দেখো, ভালো করে খেয়াল করো যে কাঁচা আম বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। ফলে পাকা আম, সরি,
কাঁচা আম টক হয়, কিন্তু আম যখন পাকে তখন অ্যাসিডগুলো কনভার্ট হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি করে, তখন আমটা আসলে পাকা। সরি, মিষ্টি লাগে। মনে থাকবে কারা কারা পারবা বলো? এটা শর্ট প্রশ্নে আসতে পারে, তুমি এটা স্টার চিহ্ন দিয়ে দাগায় রাখতে পারো। এটা পরীক্ষায় এমসিকিউ বলো অথবা এসকিউ বলো, খুবই ইম্পর্টেন্ট। কোন কোন অ্যাসিড থাকে আর অ্যাসিড গুলো পাকলে কিসে পরিণত হয়, মনে থাকবে কি থাকবে না বলো? এগুলো থাকার কথা, তোমাদের মনে থাকা উচিত বলে আমি মনে করি। যাই হোক, তার পরবর্তীতে দেখো, তার পরবর্তীতে প্রথম যেটা আরেকটা জিনিস আসে, বক্সের মাঝখানে দেখবা দেয়া আছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম ইত্যাদির দহন। সবসময় মনে রাখবা যে আমাকে যখন বলবে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস অথবা মোম, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। আমি আবারও বলতেছি, এগুলো কি হাইড্রোকার্বন। তো তুমি যদি কোনো একটা হাইড্রোকার্বনকে পোড়াও, এই জিনিসগুলো কি দিয়ে তৈরি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন হচ্ছে সেই সকল যৌগ যারা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। তাহলে কার্বন এবং সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বনকে যদি আমি পোড়াই, কোনো কিছুকে পোড়ানো মানে কি? কোনো কিছুকে পোড়ানো মানে হচ্ছে সেটার সাথে অক্সিজেনের বিক্রিয়া করা। তো দেখো ভাইয়া, সো আমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, হাইড্রোকার্বন মানে কি থাকবে এখানে? কার্বন আর সাথে হচ্ছে হাইড্রোজেন থাকবে। তো এই যে কার্বনটা, হাইড্রোকার্বনের কার্বন, এটা যদি অক্সিজেনের সাথে মিলে যায়, তাহলে কোন জিনিসটা তৈরি করে? কার্বন ডাই অক্সাইড। আবার দেখো, এই যে আমার হাইড্রোজেনটাকে দেখতেছো, হাইড্রোজেনটা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করে? আবার হচ্ছে এই পানি না, আসলে এটা জলীয় বাষ্প। কোনো কিছু পুড়ে গেলে তো আর পানি তৈরি হয় না, জলীয় বাষ্প আকারে আসলে ধোয়া ধোয়া আকারে উড়ে যায় জিনিসগুলো। বুঝতে পেরেছ? আর কি থাকে বলো তো? সাথে প্রচুর পরিমাণ তাপ শক্তি তৈরি হয়। এটা একটু মনে রাখবে, এটা এমসিকিউ এ প্রায় সময় চলে আসতে পারে। সুতরাং এই জিনিসটা এখানে লিখেছে দেখো, যে এদের যখন দহন ঘটে, এরা আসলে মূলত হাইড্রোকার্বন, এদের যখন দহন ঘটে অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তি তৈরি হয়। পারবো কি পারবো না? এগুলো পারা উচিত বলে আমি মনে করি। পারবো? সবাই বলো, পারবো কি পারবো না বলো। তারপরে দেখো, পেটের অ্যাসিডিটির সমস্যা। কখনো কি দেখেছো যে সকালে খাওয়া দাওয়া করে যাওনি, তারপর পেটের মধ্যে অনেক কেমন জানি মনে হচ্ছে পেটের ভিতর থেকে কেউ কামড়াচ্ছে? এরকম ফিল কার কার হয়েছে? একটু হাত তুলো দেখি। যে ভাইয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, দহন বিক্রিয়া। আমাকে বলো তো একটু, কার কার এরকমটা মনে হয়েছে? আলো উৎপন্ন তো হবেই ভাই, কোনো কিছু পুড়লে, এটা তো কমন সেন্স। ঠিক আছে, হ্যাঁ আলো উৎপন্ন হবেই ভাইয়া, কারণ কোনো কিছু পুড়লে তো আসলে দহন মানে কি? পোড়া। পুড়লে তো আগুন তৈরি হবে, আলো তৈরি হবে। ঠিক আছে, আমাকে একটু বলো ভাইয়া। জান্নাত, গ্লুকোজের সংকেত কি? তুমি বলো দেখি। 10 পাস করে যাচ্ছ। হ্যাঁ, সব সাজেশন পাবা, পরে পাবা, আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। সাজেশনের আশায় থাইকো না, তাহলে রেজাল্ট ভালো করতে পারবা না। সাজেশন এখন যারা যারা ভাবো যে পরীক্ষার আগে গিয়ে সাজেশন পড়ে পাবো, ব্যাপারটা এমনটা নাও হতে পারে, কারণ এখনের প্রশ্নগুলো একটু কঠিন হচ্ছে। দেখো, দেখি সবারই দেখি হাত তুলতেছে আসলে। দেখো ভাইয়া, কেন এমনটা হয়? আমাদের পাকস্থলীর মধ্যে, এই যে আমরা যে আমার যে পেটের মধ্যে একটা অ্যাসিড আছে। কি অ্যাসিড কেউ বলতে পারো? কোন অ্যাসিড আছে বলতে পারো? বলো তো দেখি কোন অ্যাসিড আছে। ধরো এটা হচ্ছে, আমরা চিন্তা করলাম আমাদের একটা, তোমাদের সাব্বির ভাইয়ার পেট। এটা কার পেট? এটা হচ্ছে সাব্বির ভাইয়ার পেট। হ্যাঁ, তোমাদের ফিজিক্স ভাইয়া সাব্বির ভাইয়ের পেট এটা। কারণ সাব্বির ভাই কি করছে? সকালে খায় নাই, বাসায় অনেক ঝগড়া করছে। সাব্বির ভাইয়া তার বউয়ের সাথে বাসায় হেভি ঝগড়া করছে, করার পর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নাই। এখন পেটের মধ্যে তো একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটার নাম কি জানো? সেই অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। জানো এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা নিশ্চয়ই জানো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে যে ভাইয়া, তুমি যখন খাওয়া দাওয়া করবা, তোমার খাবারটা যখন পেটের মধ্যে আসা শুরু করবে, এই যে পেটের মধ্যে যখন খাবার আসবে, সেই খাবারটাকে গলিয়ে ফেলবে। এই অ্যাসিডগুলো কি করে? তোমার পেটের মধ্যে যে খাবারগুলো খাও, সেই খাবারটাকে গলানো শুরু করে।
এখন তুমি চিন্তা করো, তোমার সাব্বির ভাইয়া তো কোনো কিছু খাই নাই, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গলাবে টাকাকে? বুঝছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো গলাবে, মানে তুমি খাইলেও গলাবে, না খাইলেও গলাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো মাথা ঠিক নেই। কেন ভাইয়া মাথা ঠিক নেই? মানে এইগুলো তো চারপাশে এমনি ছুটাছুটি শুরু করে, আমার খাবার কই, আমার খাবার কই, আমার খাবার কই, বুঝছো? এরা চারপাশে কি করা শুরু করে, এমনে ছুটাছুটি শুরু করে, এমনে ছুটাছুটি শুরু করে, যে এখানে যায় একবার, এখানে যায় একবার, এখানে যায়, এমনে ছুটাছুটি শুরু করে, বলে যে আমার খাবার কই। ওই পাশে সাব্বির তো আসলে তার বউয়ের সাথে মারামারি ফাটাফাটি করে এসে কোনো খাওয়া দাওয়াই করে নাই আসলে, বুঝছো? খাওয়া দাওয়াই আসলে করে নাই। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড করবেটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কাজ করবে। কি কাজ করবে? ও আসলে খাবার না পাওয়ার কারণে সাব্বির ভাইয়ার যে পেট, সেই পেটের চামড়ারে এসে ক্ষয় করা শুরু করবে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক তীব্র ভাই, এগুলো পেটের প্রাচীর না, প্রাচীর না, এই যে দেখো পেটের প্রাচীরের মধ্যে এসে ধাক্কাধাক্কি শুরু করবে, তাড়াতাড়ি খাবার দাও, মানে পেটের প্রাচীরের মধ্যে এসে ধাক্কাধাক্কি শুরু করে দিবে। তো এই যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটা শক্তিশালী, তুমি যদি ওই তোমার পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতের মধ্যে ফেলো না, হাত ফুটা হয়ে সেই অ্যাসিডটা নিচের দিকে পড়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? ওই যে বলো না পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, এটা আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দৌড়ায়। তার মানে তুমি যদি ঠিক মতো না খাও, তাহলে এখানের মধ্যে কিন্তু পেটের মধ্যে ক্ষত হইতে পারে। এই ক্ষত হওয়ার কারণে ভাইয়া কাহিনী আছে, কিন্তু তোমার পেটের এই যে পাকস্থলীর চামড়া, এই চামড়াটাই ক্ষত করে ফেলতে পারে। একদম ক্ষত মানে ক্ষত, তোমার হাতে পড়লে হাতি একদম একদম ফুটা হয়ে যাবে। পাকস্থলীর চামড়ার কিন্তু আমাদের অনেক মোটা। গরুর ভুঁড়ি খাইছো না অনেকে, দেখবা ভুঁড়িটার কিন্তু অনেক শক্ত, তেমন আমাদের ভুঁড়িও শক্ত। তো ওই যে ভুঁড়িটা, ওই সাব্বির ভাইয়ার ভুঁড়ির ভিতরে কিন্তু রিয়েকশন হওয়া শুরু হয়েছে। এখন এ যদি সঠিক সময় না খায়, প্রতিদিন যদি এমন করে, তাহলে এখান থেকে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হইতে পারে, পরে ক্যান্সারও হইতে পারে। তো ওই সবে না যাই। তো এখন আমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে থামাতে হবে, তার ওই দৌড়াদৌড়ি থেকে থামাতে হবে। আমি এখন খাবার দিব না, খাবার বাদ দিয়ে আরো অন্য কিছু দিতে চাই। বলো তো ভাইয়া, অ্যাসিডকে থামানোর জন্য কে আছে, কে একমাত্র আছে যে কাজ করবে? বলো দেখি, অ্যাসিডকে থামানোর জন্য কাকে দেয়া যেতে পারে বলো? অ্যাসিডকে কে থামায় আসলে, বলো আমাকে, বলো। আমি অ্যাসিডকে থামানোর জন্য কাকে প্রয়োগ করতে পারি, বলো বলো তো দেখি। আমি অ্যাসিডকে থামাতে চাই, এখানে তাহলে একটা জিনিস দিতে হবে। কোন জিনিসটা দিলে অ্যাসিডটা আসলে একদম প্রশমিত হবে, তার আর কাজ কারবার থাকবে না? সবাই বলো তো ভাইয়া, এ তোমাদের পারা উচিত। সেটা হচ্ছে ক্ষার। অ্যাসিডকে থামানোর জন্য একমাত্র ক্ষারই যথেষ্ট। ভাইয়া কোন ক্ষার দিতে পারি? যে কোনো ক্ষার? উত্তর হচ্ছে না। বইয়ের মধ্যে দেখবা লিখা আছে, বইয়ের মধ্যে দেখবা লিখা আছে দুইটা ক্ষারের নাম, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো আমার কথা? তো কোন কোন ক্ষার, কোন কোন ক্ষার ভাইয়া? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরা আসলে কি করে বলতো? এই পেটের ভিতরে যে অ্যাসিডটা থাকে সেটাকে প্রশমিত করে দেয়। মনে থাকবে? এখন আসো, আমাদের না বিক্রিয়া পরীক্ষা যদি কখনো আসে, তুমি কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি মানেই রিঅ্যাকশন, বিক্রিয়া দিতে হবে ভাইয়া, বিক্রিয়া দিতেই হবে। তো চলো আমরা একটু বিক্রিয়া দেখি। আমরা দুইটা বিক্রিয়া দেই ভাইয়া, বিক্রিয়া দিতেই হবে, বিক্রিয়া দেয়া ছাড়া কোনো উপায় নেই আসলে। দুইটা বিক্রিয়া দিতেই হবে তোমাকে। কিসের বিক্রিয়া ভাইয়া? এই পেটের মধ্যে আমার ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চলে গেছে, পেটের মধ্যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা চলে গেছে, তখন কি রকম বিক্রিয়া হবে? ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেটের মধ্যে ঢুকে গেল, ওষুধ আকারে আমি খাইছি, পেটের মধ্যে অতিরিক্ত কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার সাথে এটা বিক্রিয়া করবে। সেম একই ভাবে ধরো পেটের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড চলে গেছে, এখন এটার সাথে কে বিক্রিয়া করবে বলো তো ভাইয়া? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ পেটের মধ্যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে প্রশমিত করতে হবে। কিভাবে বিক্রিয়া হয় এটা আমরা নবম চ্যাপ্টারে পড়েছিলাম, অ্যাসিড ক্ষারের সমতাকরণ যে পার্টটুকু রয়েছে সেখানে, যে প্রথমে কি হবে? প্রথমে এখানে অ্যালুমিনিয়ামের সাথে এই ক্লোরিন বিক্রিয়া করবে, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে এখানের মধ্যে তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা তোমরা সবাই জানো, কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে, রাইট? কি হবে? এই যে এখানের অ্যালুমিনিয়াম আর এখানের ক্লোরিন, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা তো জানো 9-এ পড়েছো, তাই ক্লোরিন 3টা সমতা করার জন্য সামনে 3 দিই, আর সাথে তৈরি হবে এখানে পানি, মানে অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় লবণ পানি তৈরি হলো। সেম একই ভাবে ম্যাগনেসিয়াম এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর এখানের হাইড্রোক্সাইড আর এই হাইড্রোজেন মিলে তৈরি করবে পানি। এই তো
প্রশমিত করলো। বলো দেখি বোঝাতে পারছি কি পারিনি, বলো। পারবো পরীক্ষার হলে। পরীক্ষার হলে যদি আসে, কখনো যদি আসে, শুধুমাত্র ভাইয়া ব্যাখ্যা লিখিও না যে আমি সকালে খালি পেটে ওই স্কুলে যাই, পেট করে জ্বালা পোড়া, তারপর যে কি করব মাথা থাকে না ঠিক, এরপর আমি মাথা নিয়ে বাড়ি দেয়া শুরু করি, তারপর বন্ধু বান্ধব এগিয়ে আসলো, আমাকে নিয়ে গেল হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তার পরীক্ষা করে দেখলো আমার অবস্থা ভালো না, আমার জন্য দোয়া করবেন, স্যার আমাকে পরিপূর্ণ নাম্বার দিবেন। এমনি বুজুং বাজুং লিখলে হবে? হবে না, বিক্রিয়া সহকারে দেখাতে হবে। সো তোমাদের বইয়ের মধ্যে এই সকল জিনিস, হ্যাঁ বিক্রিয়া দেয়া নাই, বাট আমি তো তোমাকে শিখিয়ে দিলাম। এই বিক্রিয়াটা দেয়া আছে নবম অধ্যায়ে, একটা কনসেপ্ট দেয়া আছে। সো 9-10-এ পড়তেছো, এসএসসি পরীক্ষা দিবা মানে এটা আসার সম্ভাবনা ব্যাপক হারে আছে, পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি। সো বুজুং বাজুং না লিখে ঠিকঠাক ভাবে লিখতে হবে, বুঝছো? আসো এবার। সো মোটামুটি আমরা এখান থেকে একটা কনসেপ্ট পেয়ে গেছি। এর পরবর্তীতে দেখবা রসায়নের পরিধি বা ক্ষেত্র, এগুলো একটু রিডিং পড়বা, বুঝছো? তোমাদের বইয়ের মধ্যে 1.2 যে পার্টগুলো পাবা, এইগুলো আসলে বইয়ের মধ্যে, এগুলো রিডিং পড়বা, এগুলো আমাদের পড়ার পার্ট না। এগুলো কি করবা? এগুলো রিডিং পড়বা, এগুলো, বুঝছো? এগুলো রিডিং পড়ো নিজেদের দায়িত্বে। যেগুলো পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ ওইগুলো তো দেখাচ্ছি। রিডিং পড়ার পর 1.2 পার হওয়ার পরবর্তীতে এখানে দেখো তো এই বক্সটা পাইছো কে কে? এটা কত নাম্বার পেজ? 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজ। দেখো তো 6 নাম্বার পেজের এই বক্সটা কে কে পেয়েছো? এখানের মধ্যে কিছু কিছু জিনিস আসলে এমসিকিউতে খুব কম আসছে, বাট আমি তবুও দেখাই দিব। বলো 6 নাম্বার পেজ পেয়েছো? বলো বলো। তার আগে চলো দেখি কিছু বক্স থেকে প্রশ্ন সলভ করি। কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? চলো দেখি, চলো। দেখি কারা এতক্ষণ মন দিয়ে পড়াশোনা করেছে, আগে এটার উত্তর দাও। সাবাস, আরে 90% স্টুডেন্ট পেরেছো। আর তোমরা তো কাঁপাই দিবা এসএসসি পরীক্ষায়, সাবাস। কি হবে এটা? সাকসাইনিক অ্যাসিড এবং ম্যালাইক অ্যাসিড, সাবাস। তারপরে দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা। না, নাই। ওইখান থেকে আরো প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য কি খাই? অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। অ্যান্টাসিড জাতীয় ওষুধে কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। এগুলো একটু মনে রাখবা, পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। লিডার বোর্ড এখন পড়বো না, তোমাদের রেজাল্ট পড়বো ইনশাআল্লাহ। চলো আমরা যদি এখানের মধ্যে এই জিনিসটা পেয়ে থাকি, এখানে অনেক কিছু দেয়া আছে, এখানে অনেক কিছু লিখা দেখবা ভাইয়া, অনেক কিছু রসায়নের সাথে সম্পর্ক, এই সেই অনেক কিছু দেয়া। তো এই যে এত কিছু দেয়া, এত কিছুর মধ্যে আমি ইম্পর্টেন্ট কিছু জিনিস, তোমরা বক্সটা পাইলে একটু বের করো তো ভাইয়া, তোমাদের বক্সের মধ্যে আমি দাগাই দিব। দেখবা বক্সের মধ্যে খাবার পানির একটা অংশ দেয়া আছে, যেখানে লেখা রয়েছে পানি সহ বিভিন্ন খনিজ লবণ। মানে তোমাদের বোর্ড বইয়ে পাইছো না? মাঝখানের বক্সের মাঝখানের জিনিসটা পাইছো কিনা? এইখানের মধ্যে একটা লাইন শুধুমাত্র দাগায় রাখবা ভাইয়া, সেটা হচ্ছে এই যে দেখো খাবার পানিতে আসলে কোন কোন লবণ থাকতে পারে। দেখো খাবারের পানিতে তোমাদের বোর্ড বইয়ে দেয়া আছে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে। এইটা একটু মনে রাখো যে ভাইয়া কোন ধাতুর লবণ থাকে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর লবণ। এইটা একটু মনে রাখবা। মনে থাকবে কিনা বলো? দাগায় নিছো সবাই? একটু বই থেকে দাগায় দিচ্ছি, এত কষ্ট করে বইটা বের করে দাগায় দিচ্ছি, একটু দাগায় নাও। বলো বলো বলো, দাগায় নিছো কিনা বলো? দাগায় নিয়েছো? হোপফুলি সবাই দাগায় নিয়েছো। তারপরে আসো এবার সারে অনেকগুলো রাসায়নিক উপাদান থাকে। দেখো সারে, এই যে সার, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এটা কোনো কিন্তু গরু বা গাভী সার না, এটা হচ্ছে যেটা হচ্ছে ফল, কি বলে এটাকে, গাছপালায় দেয়া হয় যে এই সার। দেখো কি কি দেয়া আছে এখানের মধ্যে, এই সারের মধ্যে কোন কোন উপাদান দেয়া আছে এইগুলো দেখতে যদি তুমি যাও, পরীক্ষার যদি মধ্যে যদি আসে, তুমি না হিজিবিজি খায়া যাবা। বা এই যে দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো এতগুলো, 1 2 3 4 5 6 7, এতগুলো জিনিস আসলে সারের মধ্যে থাকে। ভাই আমি একটু সহজ করে দিব, কারা কারা চাও সারের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে সেগুলোর নাম এক নিমেষেই আসলে, বুঝছো, এক নিমিষেই তোমরা মনে রাখতে পারবা। শিখাই দিব, তোমরা কারা কারা চাও যে ভাই এমন একটা ট্রিক্স শিখান সারের মধ্যে এতগুলো রাসায়নিক উপাদান থাকে, এই যে এতগুলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মনে তো থাকে না ভাইয়া, এমন একটা ট্রিক্স দেখান যার মাধ্যমে আমাদের যে সারের মধ্যে রাসায়নিক উপাদান দেখার সাথে সাথে চুটকি বাজায় উত্তর দিয়ে দিতে পারবো। দেখো একটু লিখে নাও, বইয়ের কোণার মধ্যে, তোমরা কোথায় লিখবা, ঠিক বইয়ের এই কোণাটাতে লিখবা, এটা তোমাদের বোর্ড বই, রাইট? তোমরা ঠিক এই বোর্ড বইয়ের পারলে এই জায়গাটাতে লিখে নিতে পারো, অথবা তোমরা চাইলে এই উপরের জায়গাটুকু লিখে দিতে পারো এভাবে, যে তোমার আসলে সারের মধ্যে কোন কোন, পারলে এখানে লিখে নাও, যে এই জায়গাটাতে। চলো দেখি, আমি একটু দেখাই কিভাবে মনে রাখা যায়। লিখবা, খাতার মধ্যে লিখো, বড় মানে ওই ইয়ার বইয়ের মধ্যে পরে লিখো, আগে দেখো। পপকর্ন খাইছো কে কে বলো, পপকর্ন কে কে খাইছো? পপকর্ন তো খাইছো অনেকে, রাইট? পপকর্ন। মোগলাই খাইছো, মোগলাই। কাবাব কার? বুঝছো? সরি, এটা তো আমি উল্টাটা লিখলাম। পপকর্ন, মোগলাই, কাবাব কার? এখান থেকে কি কি জিনিস পাবো আসো দেখি। পিতে কি? পিতে হচ্ছে ফসফরাস, ফসফরাস, বুঝছো? আর ওতে কি? ওতে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন। আবারও পিতে কি? পিতে ফসফরাস। সিতে কি? সিতে হচ্ছে ভাইয়া কার্বন। আবার ওতে কি? ওতে তো অক্সিজেন একবার লিখছি। এনতে কি? এনতে হচ্ছে নাইট্রোজেন। বুঝছো? তারপরে মোগলাই, 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 এমজি, এমজিতে হচ্ছে মোগলাই। কাবাব, সি এ, সি এতে হচ্ছে কাবাব। কার? কার হচ্ছে কে, পটাশিয়াম। বলো দেখি সহজ হইল কি হইল না, বলো। আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকবো, আজানটা শেষ হোক।
সবাই লিখে নিয়েছো? এগুলো সব কি ভাই, এগুলো কি লিখছেন? সারের রাসায়নিক উপাদান। কিসের উপাদান? সারের রাসায়নিক উপাদান। বুঝছো আমার কথা? কিসের রাসায়নিক উপাদান? সারের রাসায়নিক উপাদান। পপকর্ন, মোগলাই কাবাব, কার। সো এই যে দেখো এখানের মধ্যে যে এভাবে দেয়া আছে, এই যে এভাবে যে এখানে দেয়া আছে, সবগুলো তুমি বইয়ের মধ্যে সবগুলো পাবা। এই যে দেখো যেগুলো, এই যে দেখো পপকর্ন, পপ লিখা হয়তো বা বোঝা যাচ্ছে না, যাই হোক আমি আবার অন্য কালি দিয়ে লিখি। ধরো পপ, পি ও পি, পপ সি ও এন, কর্ন। তারপর হচ্ছে মোগলাই কাপ, কার। মনে থাকবে কার কার বলো? মনে থাকা উচিত না? আরেকটা জিনিস আছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই বক্সের জন্য, বা বক্সের মধ্যে আছে, সেটা হচ্ছে কাগজ। আমরা যে কাগজটা ব্যবহার করি না, কাগজের মূল উপাদান কি আসলে? কাগজ কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। এটা আসলে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দাগায় রাখতে পারো, এটাও পরীক্ষাতে আসতে পারে। এর পরবর্তী তোমার বইয়ের মধ্যে অনেক কিছু দেখবা, যে রসায়নের সাথে সম্পর্ক, সালোক সংশ্লেষণের মাধ্যমে একটি রাসায়নিক বিক্রিয়া, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, গ্লুকোজ, এই সেই এইগুলো বইয়ের মধ্যে, এই জিনিসগুলো জাস্ট চাইলে একবার রিডিং পড়তে পারো। এখান থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তেমন একটা প্রশ্ন পাওয়া যায় না। এই যে যেমন এখানের মধ্যে একটা প্রশ্ন আসে, ক্ষেতের ফসল, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এই যে দেখো এটা কই পাবো ভাইয়া? এটা পাবো এই যে এখানে, এই যে দেখো রসায়ন পাঠের গুরুত্ব। এখানে গেলে তুমি পাবা রসায়ন পাঠের গুরুত্বের মধ্যে পাবা, এই যে দেখো ক্ষেতের মধ্যে, এই যে ক্ষেত মানে কি? ফসল ক্ষেতের মধ্যে পোকামাকড় যাতে নষ্ট না করে তার জন্য মানুষ কীটনাশক, হ্যাঁ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে, প্রিজারভেটিভস, যাই হোক। এই যে এইগুলো জাস্ট একটু রিডিং পড়তে পারো। এখান থেকে আসলে আমি তোমাদেরকে প্রশ্ন দেখাই দিচ্ছি আমার স্লাইডের মধ্যে, এগুলো দেয়া আছে আসলে। যেমন এখানের মধ্যে তুমি যদি যাও, এই যে দেখো রসায়ন ক্ষেত্র সময়ের মধ্যে কোথায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এগুলো এমসিকিউ এর জন্য পড়বা। এগুলো এমসিকিউ, শিল্প খাতে কিভাবে মানে ভূমিকা রাখে, স্বাস্থ্য চিকিৎসায় রসায়নের ভূমিকা, এগুলো প্রশ্ন তেমন একটা আসে না। রসায়নের সাথে বিজ্ঞানের সম্পর্ক, বিভিন্ন কাজে কিভাবে আসলে হেল্প করতেছে না করতেছে, ব্যালেন্স করতেছে রসায়নের সাথে জীব বিজ্ঞানের সম্পর্ক, এইগুলো জাস্ট একটু রিডিং করো। যেমন কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটা দেখলে আসলে কিন্তু বায়োলজির প্রশ্নই মনে হয়। এগুলো বায়োলজিতেই আসে আসলে, সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করে, মূল ভূমিকা পালন কোনটা করে, এইগুলো যদিও আমাদের কেমিস্ট্রি বইয়ে দেয়া আছে, এগুলো বায়োলজিতেই আসে, কেমিস্ট্রিতে আসে না। পরিপাক পরিবহন প্রক্রিয়া, এগুলো কেমিস্ট্রিতে আসে, সরি বায়োলজিতে আসে। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কাগজের প্রধান উপাদান আসলে কোনটি? এটা দেখি তো তোমরা কতজন উত্তর করতে পারো, দেখি এটা প্রশ্নের উত্তর তুমি করতে পারো কিনা, দেখি তোমাদের। দেখো একটু আগেই তোমাদেরকে বলছি এটা প্রশ্নের উত্তর, দেখি এটার উত্তর দাও দেখি। কাগজের প্রধান উপাদান কোনটি বলো দেখি, পোলে উত্তর দিও কেমন। ঠিক আছে, সাবাস, সবাই জানো যে কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। কোনটা? সেলুলোজ। ঠিক আছে, এই যে কেন, এই যে দেখো ইনসেক্টিসাইড কেন ব্যবহার করা হয়, মাত্র এটা দেখাইলাম। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই লাইনটা দেখো, এই যে পশু পাখি পোকা মাকড় যাতে আসলে মানে হচ্ছে তোমার ক্ষতি না করে, যার কারণে এই কীটনাশক অথবা ইনসেক্টিসাইডস ব্যবহার করা হয়। বুঝতে পারছো আমার কথা? একদম সরাসরি দেয়া আছে, ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। বুঝছো? ভারী ধাতু কাকে বলে, এগুলো পড়বো আমরা। এই যে দেখো ভারী ধাতু কাকে বলে,
এটা পরীক্ষার জন্য এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ভারী ধাতু কোনগুলো এগুলো আমরা পরের পার্টে পাবো। এই যে যদি তোমরা একটু নিচের দিকে যাও, এই যে দেখো তোমাদের বইয়ের মধ্যে এগুলো দাগাই দিচ্ছি, কিন্তু এগুলো একটু পইরো ভাইয়া, এগুলো এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে দেখো এর মধ্যে কার্বন মনোঅক্সাইড বিভিন্ন, এই যে দেখো বিভিন্ন ভারী ধাতু যেগুলো তোমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি। হ্যাঁ, পারদ মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় মার্কারি, Hg, লেড মানে হচ্ছে Pb প্লাম্বাম, আর্সেনিক হচ্ছে As, হ্যাঁ, কোবাল্ট হচ্ছে CO। এইগুলো একটু সংকেত সহকারে মনে রাখবা যে ভারী ধাতু আসলে কোনগুলো, এইগুলো আসলে শরীরের জন্য খুবই 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 ক্ষতিকর। লিখে রাখছো সবাই, একটু লিখে রাখো, তোমাদের বইয়ের মধ্যেই কিন্তু দেয়া, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেয়া আছে, দেখো তো পেজটা খুঁজে পাইছো কিনা। ভারী ধাতু পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট এইগুলো আসলে তোমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। খুঁজে পাইছো কারা কারা বলো, বলো কোন কয়টার নাম দেয়া আছে? 4টা নাম দেয়া আছে, মার্কারি, লেড, আর্সেনিক আর একটা হচ্ছে কোবাল্ট। নাম 4টা মনে থাকবে বলো দেখি, 4টা নাম কার কার মনে থাকবে বলো। এই 4টা নাম কিন্তু পড়বা ভাইয়া, পরীক্ষার জন্য কি পরিমাণ যে ইম্পর্টেন্ট। ভারী ধাতু কোনগুলো প্রায় সময় পরীক্ষায় আসে, পাইছো তোমরা, খুঁজে পাইছো? ভারী ধাতুগুলো দাগিয়ে নিয়েছো বলো, খুঁজে পেয়েছো, দাগিয়ে নিয়েছো তোমরা বলো, সংকেত সহকারে মনে রাখবা। পাইছো, দাগাইছো? এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো এই যে ভারী ধাতু কাকে বলা হয়, এই যে এর মধ্যে সংজ্ঞা সহকারে, এটা খ নাম্বার প্রশ্নে এসেছিল, ক নাম্বার প্রশ্নেও আসতে পারে। ধাতুর ঘনত্ব, পারমাণবিক ভর এগুলো বেশি, পারমাণবিক সংখ্যা বেশি, তাদেরকে ভারী ধাতু বলা হয়। এইগুলো তোমরা ইয়া সহ লিখবা, যেমন মার্কারি হতে পারে, কোবাল্ট হতে পারে, হ্যাঁ, লেড হতে পারে, এইগুলোর নাম সহকারে মনে রাখবা। বুঝতে পেরেছো আমার কথা? এই যে যেগুলো দিলাম আসলে, হ্যাঁ, এগুলো সহকারে তোমরা একটু কষ্ট হলেও মনে রাখবা। আর একটা আছে, সেটা হচ্ছে এএস অথবা আর্সেনিক। এই 4টার নাম মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ করে ফেলবা, পরীক্ষার জন্য আসতে পারে। একজন বললো যে ভাইয়া কত নাম্বার পেজ, আল্লাহ তোমাদেরকে না পেজ নাম্বার আমি দেখাই দেই। এই যে দেখো তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে দেখো, এই যে 8 নাম্বার পেজে দেখবা রসায়নের গুরুত্ব, এটা নামে একটা পর্ব আছে। এই রসায়নের গুরুত্বতে গেলে এই যে দেখো 9 নাম্বার পেজের আগে 8 নাম্বার পেজের নিচের দিকে দেখো, এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে 8 নাম্বার পেজের নিচের দিকে এইগুলো আছে, একটু দাগায় রাখবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পাবা, এগুলো পরীক্ষার জন্য আসবে, যেইগুলো আমি বলতেছি খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। বুঝতে পেরেছো আমার কথা? সো আমরা রসায়নের ধাপসমূহ পড়বো নামাজের একটা বিরতির পর। আমরা এখন একটা নামাজের বিরতি দেব। পারদ হচ্ছে মার্কারি, Hg, আল্লাহ তোমাদেরকে এটা লিখে দিলাম। এই যে দেখো, এই যে পারদ, এই যে পারদ, পারদ হচ্ছে Hg অথবা মার্কারি। এই যে তারপরে দেখো লেড, লেড হচ্ছে Pb প্লাম্বাম, তারপর হচ্ছে আর্সেনিক As, আর্সেনিক, কোবাল্ট Cu না Co, কোবাল্ট, এগুলো সবগুলো লিখে দিয়েছি, এগুলো সংকেত সহকারে মনে রাখবা। বুঝছো? ঠিক আছে। সো চলো আমরা একটা এখন নামাজের বিরতিতে যাব, যাওয়ার পরে এই চ্যাপ্টারের বাকি যে পর্বগুলো রয়েছে সেইগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখন 5টা 2 বেজে গিয়েছে, সো আমরা 5টা 12 পর্যন্ত বিরতি নিব। নামাজের বিরতির আসবা তো ইনশাল্লাহ? সবাই অবশ্যই নামাজের বিরতির পর আবার ক্লাসের মধ্যে জয়েন করে ফেলবা, কেমন? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা 14 পর্যন্ত। আর তোমরা সবাই বলতেছো আরেক মিনিট, আচ্ছা যাক 14 পর্যন্ত দিলাম। যাও 5টা 15, ঠিক 5টা বাজে 15 মিনিটে ফিরে আসবা ক্লাসে। হ্যালো বাচ্চা কাচ্চারা, আমাকে কি ঠিকঠাক মতো শুনতে পারতো? আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, ইয়েস নো এর পোল।
তো তোমরা একটু পোলের মাধ্যমে জানাবা, যদি আমার ভয়েস থেকে শুরু করে সবকিছু অল ক্লিয়ার থাকে তোমরা একটু কাইন্ডলি জানাবা অল ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। আর যদি মনে হয় না ভাইয়া সবকিছু ঠিকঠাক নাই, সেটাও একটু কাইন্ডলি আমাকে জানাবা, একটু আমাকে জানাও সবকিছু অল ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা। ইয়েস নোর একটা পোল দিছি, একটু বলো। বলো 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 বলো। সবকিছু অল ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। সো চলো তোমাদের এই 1 নাম্বার চ্যাপ্টারের যদি আমি তোমাকে বলি সব থেকে এমসিকিউ এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা, সেটা হচ্ছে এইটা। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা। তুমি কোনো কিছু আবিষ্কার করতে চাও, তুমি কোনো কিছু নতুন করে বের করতে চাও, সেটার জন্য কয়েকটা ধাপ আছে। সেই ধাপগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে ধরো তুমি কোনো কিছু আবিষ্কার করতে চাও, তুমি কোনো কিছু বের করতে চাও, তুমি কোনো কিছু করতে চাও, হ্যাঁ আমি আবিষ্কার করব, এটা আবিষ্কার করব, ওইটা আবিষ্কার করব, সেই আবিষ্কার করার আসলে ধাপ কতগুলো? 6টা ধাপ। প্রথম কি, তোমাকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, সেটা রিলেটেড তথ্য সংগ্রহ করতে হবে, পরিকল্পনা করতে হবে, পরীক্ষা পরিচালনা করতে হবে, তথ্য সংগ্রহ বিশ্লেষণ করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এই 6টা ধাপ কার কার মুখস্থ আছে একটু বলো তো ভাইয়া। এই 6টা ধাপ মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ করবা, এমসিকিউতে আসবে। প্রথম ধাপ কোনটি? হ্যাঁ, তোমার গবেষণার প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, তুমি কোনো কিছু গবেষণা করতে চাও, প্রথমে কি করতে হবে? প্রথম ধাপে তোমাকে কি করতে হবে? নাম্বার 1-এ তুমি কি নিয়ে গবেষণা করবা সেটার আসলে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। নাম্বার 2-তে সেই রিলেটেড জিনিসপত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। তুমি কিভাবে গবেষণা করতে চাও সেটা আসলে পরিকল্পনা করতে হবে, সেটা নিয়ে আসলে এক্সপেরিমেন্ট চালাতে হবে, তুমি কি আসলে সফল হবা কি হবা না। তুমি এক্সপেরিমেন্ট চালানোর পরবর্তীতে কি কি পাইলা সেটা রেজাল্ট নিয়ে আসলে আলোচনা করতে হবে, এর পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই 6টা ধাপ কার কার মুখস্থ আছে একটু বলো তো দেখি, সবাই বলো দেখি। না 7টা না, 6টা ধাপ ভাইয়া। 6টা ধাপ আগে থেকে কার কার মুখস্থ আছে বলো। কার কার মনে আছে বলো। মনে আছে সবার? সাবাস। এখন আসো, এই ধাপগুলো কোথায় আছে দেখো ভাইয়া, এগুলোর নামগুলো চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এটার আন্ডারে কিছু লেখা আছে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, পরিকল্পনা করতে হবে, পরীক্ষা পরিচালনা করতে হবে, তথ্য সংগ্রহ বিশ্লেষণ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষার হলে পয়েন্ট গুলো যে হুবাহু এমন দিতে পারে ব্যাপারটা এমন না, একটু ঘুরায়ও দিতে পারে, তাই ওভারঅল কনসেপ্ট রাখতে হবে। এই জিনিসগুলো ভাইয়া কোথায় পাবো? তুমি যদি তোমার বইয়ের মধ্যে চলে যাও, আমি তোমাদেরকে বলি বইয়ের কোন জায়গাটাতে আসলে এই পার্টটা পাবা। দেখবে এই যে দেখো, রসায়ন গবেষণার প্রক্রিয়া, অনুসন্ধান এবং প্রক্রিয়া, এর পরবর্তীতে তোমরা আসলে কত নাম্বার পেজ এটা? 10 নাম্বার। এই যে দেখো, এই যে পেজে যাও, 10 নাম্বার পেজের আগে এই যে এটা সবাই পাইছো? এটা দেখো তো তোমাদের বইয়ের মধ্যে আছে কিনা ভাইয়া, 11 নাম্বার পেজ, দেখো তো পাইছো কিনা বলো, এটা পাইছো কিনা বলো। এই যে দেখো, বিষয়বস্তু নির্ধারণ, বই বা পূর্বে গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেয়া, প্রয়োজনীয় বস্তু, 10 নাম্বার পেজ। কারা কারা পেয়েছো বলো। পরীক্ষণ করতে হবে, তথ্য সংগ্রহ বিশ্লেষণ করতে হবে, ফলাফল নিয়ে আলোচনা করতে হবে। কারা কারা পেয়েছো বলো। অসংখ্য পরিমাণ ইম্পর্টেন্ট, মানে অসম্ভব পরিমাণ ইম্পর্টেন্ট এই পার্টটুকু। 1 নাম্বার, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট,
4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট মুখস্থ হবে। এখান থেকে যদি তুমি 1 নাম্বার চ্যাপ্টার থেকে এমসিকিউ কমন চাই এই পার্টটা মুখস্থ করে ফেলো। সো চলো, যাদের যাদের মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো মুখস্থ করে ফেলবা। কিভাবে আসলে করবা, প্রথমে চলো আমরা একটা এমসিকিউ সলভ করি। আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। অনুসন্ধান গবেষণার প্রথম শর্ত কি? সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ডে এসেছিল। চলো দেখি এই এমসিকিউ এখান থেকে আমরা অনেকগুলো সলভ করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। আমি তোমাদেরকে একটু পোল দেই, কেমন? পোলের মাধ্যমে উত্তর করো। এখান থেকে অনেক, এখন আমরা বেশি বেশি ক্লাসের শেষের দিকে বেশি বেশি পোল দিব, যাতে করে তোমরা বেশি বেশি করে এমসিকিউ সলভ করতে পারো। কেউ দেখে দেখে উত্তর দিও না বাবা, কমেন্ট সেকশনে উত্তর দিও না। এই সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? অল ক্লিয়ার? এবার বলো, দেখো তো এবার ঠিকঠাক আছে কিনা। সবকিছু ক্লিয়ার তো বাবারা? বলো তো। নেটওয়ার্ক তো আসলো, তবু কেন পার্পল ইয়েস নো দিয়ে? হ্যালো 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 বাচ্চা কাচ্চারা, দেখো তো পার্পল স্ক্রিন থেকে কি ফারদিন ভাইয়াকে দেখা যাচ্ছে এখন? আরে অল ক্লিয়ার, ইয়েস
ইয়েস দেখা যাচ্ছে। এটার উত্তর দাও দেখি, গবেষণার দ্বিতীয় ধাপ কোনটি আসলে? প্রথম ধাপ তো আমরা বুঝলাম যে আমার টপিকটা ফিক্স করতে হবে। দ্বিতীয় ধাপ কাজের পরিকল্পনা, তথ্য উপাত্ত বিশ্লেষণ, বিষয় সম্পর্কে সাম্যক জ্ঞান, পরীক্ষণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ। মাঝখানে অনেকগুলো সময় চলে গিয়েছে, কুইজ দিব না এখন। আমরা এখন যে কাজটা করব, আমরা সরাসরি এমসিকিউ গুলো সলভ করব, দেখবো এমসিকিউ গুলো সলভ করবো ইনশাল্লাহ। বলো, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? অল ক্লিয়ার? সবকিছু কি অল ক্লিয়ার? বলো আমাকে। বলো 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 বলো। সি নাম্বার, সাবাস। এই যে দেখো এখানের মধ্যে বলছে দ্বিতীয় ধাপ। দেখো তোমার বইয়ের মধ্যে যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় ধাপ লেখা রয়েছে। বই কি লেখা আছে ভাইয়া? দ্বিতীয় ধাপে লেখা আছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেয়া। আর এখানে দেখো কি লেখা আছে? বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান। মানে তোমার বইয়ে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু হুবাহু এখানে লেখা নাই, বাট কিছু একটা তোমাকে টাচ দিবে যাতে তুমি বুঝতে পারো। তোমার যদি পয়েন্টগুলো মুখস্থ থাকে, মানে এখন তো সৃজনশীলতার যুগ, তোমাকে কথার মিনিং গুলো বুঝতে হবে, মিনিংটা ঠিক রাখবে। এখানে দেখো বিষয়বস্তু সম্পর্কে তুমি জ্ঞান লাভ করবা। তারপরে আসো অনুসন্ধান গবেষণার তৃতীয় ধাপ কোনটা? যে কোনোটা আসতে পারে ভাইয়া পরীক্ষায়। বলো দেখি তৃতীয় ধাপ কোনটা? বলো বলো। এখানের মধ্যে কি ছিল? যে তৃতীয় ধাপ ছিল না? যাই হোক, বলো দেখি। বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান তো দ্বিতীয় ধাপে নিয়েছি। প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ, পরীক্ষণ, তত্ত্ব উপত্য সংগ্রহ, না ফলাফল সম্পর্কে আগাম ধারণা। এটার উত্তরটা কি হবে? বলো দেখি, এটার উত্তরটা কি হবে? তাড়াতাড়ি উত্তর দাও। এখন তোমরা উত্তর দিবা বাবা, না পারলে বই দেখে দেখে উত্তর দিবা। 10 নাম্বার পেজে দেখো ধাপগুলো লেখা আছে। এটা কত নাম্বার ধাপ বলো তো? তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি ছিল? তৃতীয় ধাপে কি ছিল? এই যে দেখো একটু আগে ফারদিন ভাইয়া দেখাইছে, প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ। কি প্রণালী? পরীক্ষা প্রণালী নির্ধারণ। তার মানে এটা কি হবে বলো তো? এই যে দেখো পরীক্ষা প্রণালী নির্ধারণ। এটা বুঝতে পারছো আমার কথা? এইগুলো পড়তে হবে, পড়লেই পারবা। তারপরে দেখো চতুর্থ ধাপ। চতুর্থ ধাপটা একটু বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরে বোর্ড প্রশ্ন সলভ করলে দেখা যায় এটা থেকে দেখো অনেক বেশিবার আসলে পরীক্ষায় প্রশ্ন আসছে। চতুর্থ ধাপটা সব থেকে ছোট একটা ধাপ। এটাও আসলে বিভিন্ন কথার মাইন্ড প্যাচে আসলে বিভিন্ন রকম অপশন ক্রিয়েট করতে পারে। সো হোপফুলি তুমি দেখলে পারবা এটা কি হবে। চতুর্থ ধাপ কি ছিল? পরীক্ষণ। এই যে দেখো এখানের মধ্যে কি দেয়া ছিল বলো তো বাবা? এই যে দেখো চতুর্থ ধাপ হচ্ছে পরীক্ষণ। তাহলে এটা উত্তর কি হবে? পরীক্ষণ। মনে থাকবে? থাকতেই হবে। তারপরে দেখো অনুসন্ধান থেকে কিসের জন্ম আসলে? অনুসন্ধান থেকে কিসের জন্ম? গবেষণা। মনে রাখবা অনুসন্ধানের কারণে আমরা কি করি? গবেষণা। মানে একটা আরেকটার অপোজিট, এগুলো রিডিং পড়বা। তারপর পরীক্ষণ অনুসন্ধানের কততম ধাপ? এই যে দেখো পরীক্ষণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ অনুসন্ধানের কততম ধাপ। মানে তোমাকে মাঝে মাঝে এমনও করতে পারে পরীক্ষার মধ্যে বলে দিতে পরীক্ষণ কত নাম্বার ধাপ। তারপরে যে দেখো তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ কত নাম্বার ধাপ। ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা, এটা কত নাম্বার ধাপ। এভাবেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বিষয়বস্তু নির্ধারণ কত নাম্বার ধাপ। সো এইগুলো তোমাদেরকে একটু রিডিং পড়তে হবে, রিডিং পড়ে মুখস্থ করে ফেলবা, তাহলেই বুঝতে পারবা। যেমন দেখো অনুসন্ধান প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি আসলে? গবেষণার কয়টা ধাপ? আছেই তো 6টা। লাস্টের ধাপে কি করব? এই যে দেখো বারবার বলছি, এই যে দেখো লাস্টের ধাপে আমরা কই গেল? ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। বুঝতে পারছো আমার কথা? কি করব? এই যে দেখো ফলাফল বিশ্লেষণ। কই গেল? এই যে ফলাফল নিয়ে আলোচনা। বুঝাইতে পারছি? এগুলো পড়তে হবে, পড়লেই পারবা। সর্বশেষ ধাপ, সর্বশেষ মাত্র মানে 6 নাম্বার ধাপটাই তো সর্বশেষ ধাপ। এই যে এটা যেটা প্রশ্ন, এটা সেম প্রশ্ন আসলে, দেখো কথাটা চেঞ্জ করছে, সর্বশেষ বলছে। 6 নাম্বার ধাপটাই তো সর্বশেষ। কি হবে? ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। তারপরে দেখো এরকম কিছু জিনিসপত্র দেয়া আছে, পরীক্ষণ দেয়া আছে। এগুলো পরীক্ষণ আসে না, তুমি বইয়ের মধ্যে দেখবা। এই যে দেখো এরকম কিছু ধাপ। এই যে দেখো 11 নাম্বার পেজে, এই যে 11 নাম্বার পেজে এরকম কিছু দেখবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই সেই ইন্টারনেট গবেষণাপত্র থেকে সংগ্রহ। 10 নাম্বার পেজে এরকম কিছু জিনিসপত্র দেখবা। এইগুলো জাস্ট একটু হালকা করে রিডিং পড়বা। বুঝতে পেরেছো আমার কথা? এই যে দেখো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো, এটা হয়তো বা কেউ খেয়াল করো না। এই যে দেখো সিদ্ধান্ত গ্রহণটা মনে রাখবা। পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের তাপমাত্রা হ্রাস পায়, তাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে, তাই ফলাফল অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়।
বুঝাইতে পারছো? কোনটা পানিতে দ্রবীভূত করার কারণে তাপ শোষিত হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটা একটু মনে রাখবা, দাগাইছো সবাই? বলো, এটা একটু মনে রাখবা। অ্যামোনিয়াম ক্লোরাইডের ধর্ম হচ্ছে তাপহারী ধর্ম, সে পরিবেশ থেকে তাপ শোষণ করে নিতে চায়। তো যখন তুমি এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে পানির মধ্যে ঢেলে দিবা, সে পানি থেকে তার শরীরের মধ্যে তাপ শোষণ করে নিবে, পানিটাকে ঠান্ডা করে ফেলবে। পরীক্ষায় আসতে পারে। বলো তো দেখি এটা দাগাইছো কিনা। এই যে দেখো গবেষণার যে ধাপগুলো, এর মধ্যে উপরের দিকের মধ্যে দেখো পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। দাগাইছো? বলো অ্যামোনিয়াম ক্লোরাইড আসলে কি হবে বলো তো? সে আসলে তাপ শোষণ করে। এটা পরীক্ষাতে এমসিকিউতে আসে। এই যে দেখো এই বিক্রিয়াটা আসলে তাপ শোষণকারী প্রক্রিয়া, বুঝছো? এগুলো ইয়া লাগবে না। এই যে একটা প্রশ্ন দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে মিশালে দ্রবণের তাপমাত্রা কি হবে? দেখি তো একটু দেখি এই এমসিকিউটা কতজন বুঝলো। এটা কিন্তু পোল দিচ্ছে এই কারণেই যাতে তোমাদের মনে থাকে, এটাতে কেউ পাত্তা দেয় না, বুঝছো? এটা পরীক্ষায় চলে আসতে পারে। দ্রবণের তাপমাত্রা মানে পানির তাপমাত্রা। পোল দিছি, দেখো পোলে উত্তর দাও। করছো সবাই? শাবাশ। ঠিক আছে, এটা কি হবে বলতো? কমে যাবে। শাবাশ। এই যে এখনো কুইজ দিয়ে শেষ করে 85%। অ্যামোনিয়াম ক্লোরাইড কেন আসলে বলতো পানির মধ্যে দিলে পানিতে আসলে ঠান্ডা হয় কেন? কারণ সে আসলে তাপ শোষণ করে না। এই যে দেখো এটি আসলে তাপ শোষণ করে নেয়। বুঝতে পেরেছো? এই যে দেখো মাঝে মাঝে এরকম শর্ট প্রশ্ন আসে যে অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়া তৃতীয় ধাপ কোনটা, চতুর্থ ধাপ কোনটা, দ্বিতীয় ধাপ কোনটা। এখন আসো আমরা এই চ্যাপ্টারে সবার লাস্টের পার্ট পড়বো। সবার লাস্টের পার্ট মানে কি? এই যে দেখো বিভিন্ন জিনিসপত্র ব্যবহার, দেখো তো এই ছবিটা আছে কিনা, গ্লোভস এর ব্যবহার, হ্যাঁ, তারপরে এই যে দেখো অ্যাপ্রনের ব্যবহার, সেফটি, হ্যান্ড গ্লোভস, এই জিনিসগুলো নিয়ে এমসিকিউ নিয়ে আমরা ধারণা দেই যে এখান থেকে কেমন কেমন এমসিকিউ আসতে পারে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য, আর কিছু না। বুঝতে পারছো আমার কথা? সো তোমরা যদি না এখনো পাও, এটা কোথায় আছে ভাইয়া? তোমাদের বোর্ড বইটাতে যদি যাও, বোর্ড বইয়ের 12 নাম্বার পেজে দেখবে, এই যে দেখো রাসায়নিক পরীক্ষাগার ব্যবহারে পরীক্ষার ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা, এই সতর্কতাটা খুঁজে পাবা এবং সতর্কতার নিচের দিকে দেখবে। এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে সতর্কতা, এটা ব্যবহার করলে এটা হবে, এটা ব্যবহার করলে, আমি একদম কম্প্যাক্ট জিনিসগুলো দেই কখন কোন জিনিসগুলো ব্যবহার করতে হয়। প্রথমত অ্যাপ্রন। অ্যাপ্রন কোন জিনিসকে বলা হয় জানো? ডাক্তাররা দেখো না পরে সাদা সাদা একটা কাপড় ড্রেস টাইপের উপর দিয়ে পড়ছে, ওইটাকে অ্যাপ্রন বলা হয় আসলে। সো এটা কেন পরা হয়? শরীর পোশাককে রাসায়নিক ক্ষতিকর প্রভাব থেকে আংশিক সুরক্ষা দেয়, মানে শরীরের মধ্যে যাতে কোনো জিনিসপত্র সরাসরি পড়ে না যায় বা ভরে না যায়, বা শরীরের যদি ধরো তোমার গায়ের মধ্যে কোনো কেমিক্যাল পড়ছে সেটা যদি শরীরে না লাগে, সেটা জামার মধ্যে লাগে বা জামার উপর দিয়ে যায়, যার কারণে এটা ব্যবহার করা হয়। সেফটি গোগলস, চোখের রাসায়নিক সেফটি গোগলস মানে দেখবা ল্যাবের মধ্যে অনেক সময় গোল গোল চশমা পরে, হ্যাঁ, বড় সড়ো একটা চশমা পরে, এটা কি আসলে এই যে দেখো সেফটি গোগলস বলা হচ্ছে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা ভালো করে, এই যে এইটাকে বলা হচ্ছে সেফটি গোগলস, এটা বইয়ের মধ্যে দেয়া আছে। আর এটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে অ্যাপ্রন, আর এটা হচ্ছে হ্যান্ড গ্লোভস, যাতে হাতের মধ্যে কোনো কিছু, তুমি তো হাত দিয়ে কাজ করবা, যাতে হাতের মধ্যে আসলে কোনো রকম রাসায়নিক পদার্থ পড়ে না যায়, যার কারণে এটা ব্যবহার করা হয়। আরেকটা আসে হচ্ছে মাস্ক, এই যে দেখো, যাতে নিঃশ্বাসের মাধ্যমে কোনো রকম গ্যাস
নাকের মধ্যে প্রবেশ না করে, যার কারণে এই জিনিসটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো আমার কথা? তারপরে এই যে দেখো ক্ষয়কারী, হাতকে ক্ষয়কারী পদার্থ, উত্তেজক বা বিষাক্ত পদার্থ থেকে সুরক্ষা দেয়। তারপরে মাস্ক হচ্ছে কি শ্বাসের মাধ্যমে ক্ষতিকর গ্যাস গন্ধ প্রবেশ ঠেকায় আসলে। বুঝাতে পারছি? এইগুলো একটু মুখস্থ করে ফেলবা বা একটু রিডিং পড়বা যে কোনটার কাজ কোনটা। যে মাঝে মাঝে পরীক্ষায় আসে যে গুগলস, এই যে দেখো যেমন দেখো সেফটি গুগলস দেখে মনে করে এটা গুগল, যে গুগলের মতো লাগে না, রাইট? GOOGLES গুগলস মনে হয় যে এটা গুগল, মনে হয় এটা মনে হয় হাতে পড়ে না, এমন কিছু না। গ্লাভস আর গুগলস এর মধ্যে পার্থক্য আছে। গ্লাভস হচ্ছে হাতে পড়ে, মাস্ক এগুলো একটু রিডিং পড়বা, হ্যাঁ? পরীক্ষা আসতে পারে এই যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। তার পরবর্তীতে আসো এই যে সেফটি টেফটি, এই যে দেখো বিভিন্ন রকম আন্তর্জাতিক, এই যে দেখো রাসায়নিক প্রকৃতি বোঝার জন্য, আর রাসায়নিক প্রকৃতি বোঝার জন্য আন্তর্জাতিক একটা GHS এর সাংকেতিক চিহ্ন ব্যবহার করা। এগুলো জাস্ট একটু রিডিং পড়বা, আর কিচ্ছু না। তোমাদের বইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা MCQ এর ভান্ডার হচ্ছে এই বক্স। দেখো তো এই বক্সটা কারা কারা খুঁজে পেয়েছো? এই বক্স কারা কারা পেয়েছো বলো? তোমাদের বইয়ের কত নাম্বার পেজ? পেজ নাম্বার হচ্ছে 14। 14 তো না, 13 নাম্বার পেজ। দেখো তো 13 নাম্বার পেজে কারা এই বক্স খুঁজে পাইছো? 13 নাম্বার পেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। 13 নাম্বার পেজ, তুমি তোমার বইয়ের 13 নাম্বার পেজে পেয়ে যাবে এরকম বক্স। বিস্ফোরকে কোন কোন জিনিসগুলো হতে পারে, দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, কোন জিনিসে কি হতে পারে কি হতে পারে না, সবকিছু এখানে লেখা আছে। বলো ভাইয়া এখন কি ছুটি দিবেন? আগে অধ্যায়টা পড়ানো শেষ করি, তারপরে ছুটি দিব ইনশাল্লাহ। আগে বলো খুঁজে পেয়েছো 13 নাম্বার পেজে? দেখো ভালো করে খেয়াল করো, বিস্ফোরক পদার্থ যেমন দেখো বিস্ফোরক পদার্থ, এই যে দেখো TNT, জৈব। TNTর ফুল মিনিং কি জানো? ট্রাই নাইট্রোটলুইন। এগুলো HSC তে পড়বা, মুখস্থ করে ফেলবা। বিস্ফোরক পদার্থ কোনগুলো? TNT, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তোমার বোর্ড বইয়ে দেখো, ভালো করে খেয়াল করো ভাইয়া, তোমার বোর্ড বইয়ে দেখো, ভালো করে খেয়াল করো। এই জায়গার মধ্যে নিচের দিকে দেয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট, এই যে দেখো নিচের দিকে TNT, বক্সের একটু নিচের দিকে দেখো জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি বিস্ফোরক পদার্থ হিসেবে কাজ করে। কোনগুলো? এই যে দেখো। এবং এটার চিত্র, ছবিটা বিস্ফোরক পদার্থ এমন, এটাও ইম্পর্টেন্ট। আমি সব তোমাদেরকে দাগাই দিচ্ছি ভাইয়া, বইয়ের আনাচে কোনাচে যেখান থেকে আসতে পারে, যেভাবে আসতে পারে সব কিছু দেখো। বিস্ফোরক পদার্থ কি, কোনটা আসলে, এই যে দেখো TNT, জৈব পারঅক্সাইড, হ্যাঁ, নাইট্রোগ্লিসারিন, সব কিছু একদম আনাচে কোনাচে সবকিছু দাগাই দিচ্ছি। সব মানে সবকিছু, বুঝতে পারছো? এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। দাহ্য পদার্থ কোনগুলো? অ্যালকোহল এবং ইথার দাহ্য পদার্থ হিসেবে কাজ করে, এগুলো আসলে সহজেই জ্বলে যাইতে পারে। বিষাক্ত পদার্থ বেনজিন, মিথানল, ক্লোরোবেনজিন, নাম মুখস্থ করে ফেলবা এগুলো। এই যে দেখো বিস্ফোরক পদার্থের পরে দেখো দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ দেখতে কেমন হয়, এই যে এই ছবিটাও মনে রাখবা, এবং সাথে সাথে কোনগুলো দাহ্য পদার্থ এইগুলোও মনে রাখবা। যেগুলো দাগাই দিচ্ছি ভালো করে মুখস্থ করে ফেলবা, মুখস্থ না থাকলে আজকেই মুখস্থ করে ফেলবা। বুঝাতে পারছি? এত তাড়াতাড়ি ছুটি কেন? ছুটি তো 6টার সময় হওয়ার কথা না? আচ্ছা আরো 5 মিনিট পরে ছুটি দিব। তারপরে দেখো বিষাক্ত পদার্থ কোনগুলো আসলে, এই যে দেখো বিষাক্ত পদার্থ হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এইগুলো আসলে বিষাক্ত পদার্থ, এগুলো পড়তে হবে। বিষাক্ত পদার্থের মধ্যে এই যে দেখো কঙ্কালের মতো করে একটা চিত্র দেয়া আছে, রাইট? কঙ্কালের মতো করে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রগুলো একটু পড়তে হবে। বুঝতে পারছো আমার কথা? এই যে বিষাক্ত পদার্থ কোনগুলো, কিভাবে, তারপর উত্তেজক পদার্থ কোনগুলো, সিমেন্ট, ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বেনজিন, টলুইন, জাইলিন, এগুলো সবগুলো পড়তে হবে ভাইয়া। পরিবেশের জন্য ক্ষতিকারক কোনগুলো? লেড, মার্কারি, এগুলো কিন্তু ভারী ধাতু। লেড হচ্ছে প্লাম্বাম PB, আর হচ্ছে মার্কারি হচ্ছে HG মার্কারি। বুঝতে পারছো? ক্ষয়কারী পদার্থ কোনগুলো, এগুলো সব পড়তে হবে ভাইয়া। টিচার যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করতে পারে। তুমি এই যে দেখো আমি সবগুলো দাগাই দিছি, দেখবা এই যে দেখো উত্তেজক পদার্থ, এই যে এগুলো একটু পড়বা। তারপরে দেখো এই যে দেখো স্বাস্থ্য ঝুঁকি কোনগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এই যে দেখো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এই যে দেখো শ্বাস প্রশ্বাস শরীরের জন্য
শুকিয়ে, যে দেখো বেনজিন, টলুইন, জাইলিন, যে কোনোটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে দেখো এই যে তেজস্ক্রিয় পদার্থ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের মধ্যে দিয়ে আসতে পারে তেজস্ক্রিয় পদার্থটা দেখতে কেমন হয়, এটা আসতে পারে। তারপর দেখো ইউরেনিয়াম, রেডিয়াম, বইয়ের মধ্যে দাগাচ্ছ, আমি কিন্তু এভাবে দাগাই দিচ্ছি একটাই কারণ, বইয়ের মধ্য থেকে কোন লাইনগুলো পড়বে এগুলো যাতে খুব সহজে বুঝতে পারো। তারপরে দেখো পরিবেশের জন্য ক্ষতিকর, এই যে দেখো পরিবেশের জন্য ক্ষতিকর, এই যে দেখো চিহ্নধারী পরিবেশের জন্য ক্ষতিকর, সেখান থেকে না ফেলে আবার আমরা ব্যবহার করব এখানের জন্য লেড মার্কারি, মানে ভারী ধাতু, আসলে কোবাল্টও হতে পারে। এগুলো একটু মনে রাখবা। আর্সেনিকও হতে পারে। ক্ষত সৃষ্টিকারী পদার্থ, ক্ষত সৃষ্টি মানে কি, শরীরে পড়লেই ক্ষত তৈরি করে, বিভিন্ন রকম অ্যাসিড, বিভিন্ন রকম ক্ষার, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঘন মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং ক্ষার, এইগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। সো প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিলাম। এরপরে আসো, এই যে এই চিহ্নগুলো তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। চিহ্নগুলো মুখস্থ রাখার কোন রকম কি বলে এটাকে, মানে রাখাই লাগবে, সহজ কথা। আসো এবার কিছু এমসিকিউ সলভ করি, যত তাড়াতাড়ি এমসিকিউ শেষ হবে তত তাড়াতাড়ি ছুটি। বলো, শরীরকে রক্ষা করার জন্য কোনটা ব্যবহার করা হয়? বলো। নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসছিল। যত তাড়াতাড়ি আমরা শেষ করব তত তাড়াতাড়ি আমরা ছুটি দিয়ে বাসায় চলে যাব। হ্যাঁ, আমরা লাস্ট টপিকগুলোর বহু নির্বাচনী প্রশ্ন সলভ করিনি, সেগুলো সলভ করতে চাই। কোনটা হবে বলো তো, শরীরকে রক্ষা করার জন্য কোনটা প্রয়োজন? অ্যাপ্রন না? হোপফুলি পারো। জৈব পারক্সাইড এক ধরনের, হা হা হা, যারা এই জিনিস পড়ছো, এই যে দেখো আমি তোমাকে জৈব পারক্সাইড দেখাই, এই যে দেখো এই যে দেখো প্রথমটাতেই আছে, এই যে দেখো বিস্ফোরক পদার্থ, এই যে দেখো বিস্ফোরক পদার্থের আন্ডারে এই যে দেখো টিএনটি, এই যে জৈব পারক্সাইড, দেখছো? এগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে পারবা, না রাখলে পারবা না। তাহলে এটা কি হবে? বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক, ও মা, এখানে বিষাক্ত কেন? এটা তো বিস্ফোরক। হ্যাঁ, এটা কি হবে? বিষাক্ত না, বিস্ফোরক। বি দেখে করছে। বিস্ফোরক পদার্থ একটু আগে পড়লাম। হ্যাঁ, বিস্ফোরক পদার্থ আবারও দেখছো কোনটা বিস্ফোরক পদার্থ, কতবার আসতেছে, কতবার বোর্ড পরীক্ষায় আসছে। দেখো, বিস্ফোরক পদার্থ হচ্ছে জৈব পারক্সাইড। পড়তে হবে, পড়লেই জানবা, তাছাড়া জানবা না। কোনটা বিস্ফোরক পদার্থ দেখছো? ঘুরে ফিরে এক প্রশ্ন কত হাজার বার আসছে, কত হাজার কত শতবার এসেছে। দাহ্য পদার্থ কোনটা? সহজে এই যে ইথার, ইথার হচ্ছে দাহ্য পদার্থ। তার পরবর্তীতে কি কোনটা দাহ্য পদার্থ? অ্যালকোহল এবং ইথার, এই দুইটা হচ্ছে দাহ্য পদার্থ। তারপরে দেখো শ্বাসকষ্টের জন্য দায়ী হচ্ছে ক্লোরিন। নাইট্রোজেনও শ্বাসকষ্টের জন্য দায়ী হয়। নিচের কোনটা বিষাক্ত পদার্থ? মিথানল। এগুলো সব পড়তে হবে। উত্তেজক পদার্থ কোনটা? হ্যাঁ, পারবা কিনা বলো? বিকালাঙ্গ করে দিতে পারে। এই যে বিকালাঙ্গ মানে কি? তেজস্ক্রিয় পদার্থ মানুষকে বিকালাঙ্গ করে দিতে পারে। রেডিয়াম, রেডিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম এবং রেডিয়াম, এই দুইটা মনে রাখো। এটা হচ্ছে রেডিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম। আচ্ছা, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বৃত্তের উপরে কোনটা কিরকম হতে পারে? সবকিছু। যে বিস্ফোরক পদার্থ কাকে বলে, শর্ট প্রশ্নে আসতে পারে। দাহ্য পদার্থ কাকে বলে? এই যে সিকিউ গুলো, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা। বুঝতে পেরেছো আমার কথা? এইগুলো বাসাতে ট্রাই করবা। বিভিন্ন রকম প্রশ্ন আমাদের দেয়া আছে এখানের মধ্যে, আরো এমসিকিউ পাবা। এই যে দেখো দাহ্য পদার্থ, অনেক কিছু দেয়া আছে, এগুলো অনেক কিছু দেয়া আছে, এগুলো স্লাইডের মধ্যে সব পেয়ে যাবা। বুঝছো? বাসার মধ্যে অবশ্যই স্লাইডটা নেওয়ার পরবর্তীতে কেমন টাইপের সিকিউ আসতে পারে, কিভাবে উত্তর করব, সবকিছু স্লাইডের মধ্যে পেয়ে যাবা। কাজ হচ্ছে স্লাইডটা অ্যাপের মধ্যে পেয়ে যাবা। অ্যাপের মধ্যে পাওয়ার পরবর্তীতে তুমি সেটা ডাউনলোড করে নিয়ে পিডিএফ আকারে সুন্দর মতো আল্লাহর নামে দেখবা যে ফারদিন ভাই কোন কোন সিকিউ দিল। এগুলোই যে সলভ করতে হবে এমনটা না। তুমি চাইলে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তোমার গাইড বা টেস্ট পেপার থেকে সলভ করতে পারো। অবশ্যই আজকের ক্লাসটা শেষ করার পর তুমি অবশ্যই বইটা পড়বা, বেসিকটা পড়বা, পড়ার পর অবশ্যই গাইড বা টেস্ট পেপারে বিগত বছরের বোর্ডে আসা প্রশ্ন সলভ করবা। যদি না করো তাহলে কিন্তু মুশকিল। জৈব পারক্সাইড হচ্ছে, এটা এইচএসসি তে পড়বা। এই যে এটা হচ্ছে, এটাকে জৈব পারক্সাইড বলা হয়। হ্যাঁ, এটা এইচএসসি তে শিখবা ইনশাআল্লাহ। এটাকে জৈব পারক্সাইড বলা হয়। সো একটা জিনিস সেটা হচ্ছে, বলো ওভারঅল ক্লাসটা। হ্যাঁ, এই অধ্যায় থেকে যেহেতু তেমন কোনো কখনো সিকিউ আসে না, তাই আমি সিকিউ সলভ করাই নেই। এমসিকিউ আসে, তাই এমসিকিউ এর দিকে ফোকাস করছি। এখন বলো ওভারঅল কেমন লাগছে বলো। এখন স্লাইড পেয়ে যাবা। স্লাইড কই পাবা? অ্যাপে পেয়ে যাবা। হ্যাঁ, এখন তোমাদের ক্লাসটা ওভারঅল কেমন লেগেছে? তোমাদের
বুঝাতে পারছি কিনা, আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার ছিল, মানে থিওরি মানে পড়ানোর কিছু নাই, ওই রকম রিডিং পড়ানোর জায়গা। তোমরা জানো এখানের মধ্যে বুঝার তেমন না, এখান থেকে এমসিকিউ আসে। কোন জায়গা থেকে এমসিকিউ আসে তোমাদেরকে এই যে বই যে দেখাই দিলাম, বইয়ের লাইনগুলো পর্যন্ত তোমাদেরকে দাগাই দিলাম, এই জিনিসগুলো কি হেল্পফুল ছিল? যদি না হয় তাহলে আমি নেক্সট ক্লাস থেকে শুধুমাত্র স্লাইডে পড়াবো, বইয়ের পেজ দেখাবো না। সো তোমরা সবকিছু জানাবা না, এই চ্যাপ্টার থেকে সিকিউ তেমন একটা আসে না, আসলে এখান থেকে এমসিকিউ আসে। সো জানাবা যে ক্লাস শেষে যে ওভারঅল তোমাদের অভিজ্ঞতাটা কেমন ছিল। বইয়ের মধ্যে দাগিয়ে দিয়েছি, বহুত এমসিকিউ সলভ করাইছি। সিকিউ কেন সলভ করাইনি? কেন সিকিউ সলভ করাইনি বলো তো? কারণ একটাই, কারণ হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টার থেকে সিকিউ তেমন আসে না, তোমরা দেখলেই পারবা। রিডিং পড়বা, বলো কৃষি ক্ষেত্রে কেন এটা ব্যবহার করা হয়, বুঝছো? সো সবাই অবশ্যই অবশ্যই তোমাদের যে এসএসসি 27 সুপার স্টুডেন্ট গ্রুপটা যেটা আছে সেখানের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলো না, কেমন? সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।